2-3 দিয়ে যাব, ডেসক্রিপশন অফ আইটেম যা আছে আইটেমের ডেসক্রিপশন দিয়ে যাব, গাছ কাটা খাল কাটা যাই হোক ইউনিটে দিয়ে যাব, কিলোমিটার গাছ কাটার জন্য কোয়ান্টিটিতে কয় কিলো গাছ কাটবো দিলাম, আর ইউনিট ফিগার এগুলো ওরা বসাবো। ঠিক আছে, এই পেজ ওরা পূরণ করবে, খালি 1 2 3 4 পর্যন্ত আমরা করব, বাকিটা ওরা ওদের প্যাডে পূরণ করবে, এগুলো টাইপ টিপ করে। এটা হলো স্যার এগুলো তো স্যার রেড শিডিউলে তো এগুলো প্রাইস তো আছে, মানে এগুলো তো জানাই ননি তো জিনিসটা স্যার। হ্যাঁ জানাই তো, ওয়ার্কসের জন্য তো রেড শিডিউলে বইলা দেওয়া হয়, কোনো সুবিধা এখানে কেউ একটু কম বেশি করে দিবে আর কি। ঠিক আছে, তাহলে তো স্যার টাই হয়ে যাবে সব। আরএফকিউতে আর টাই হবে কেমনে? আরএফকিউতে তো তুমি কাকে কাজ দিবা বইলাই দেই, তারপরে চোখ বুঝা দিলে তো টাই হবে। জি স্যার। ওটিএম এ স্যার ঝামেলা হয়, ওটিএম এ অন্য যোগ্যতা দেখে তারপরে বাছাই। ঠিক আছে, ওটিএম এর ক্ষেত্রে টাই হইলে কি করা লাগবে? ওটার একটা রেটিং ম্যাট্রিক্স আছে জি স্যার। মার্কসের মার্ক করা হয় সেভাবে দেই। এলটিএম এ টাই হইলে লটারি করা হয়। ঠিক আছে, আর আরএফকিউ তে টাই হইলে তার মানে তুমি ইনিফিশিয়েন্ট অফিসার, আমি যদি টাই করি আমি ইনিফিশিয়েন্ট অফিসার। না স্যার, আমার কোশ্চেনটা হলো যে যেহেতু রেড শিডিউলে জিনিসটা নন, তারপরও স্যার আমি জিনিসটা বসাবো না তাই তো, মানে ইউনিট প্রাইস যেটা আছে। বসাবো না, ওরা বসাবে। আচ্ছা জি স্যার। কিন্তু আলটিমেট যদি বসাই দেই টাই হয়ে যাবে। আর আরএফকিউর ক্ষেত্রে টাই হইলে কি করব এটা ডিটেইলস আমার জানা নাই। ঠিক আছে, এবং কেউ কোশ্চেনও করে না, কারণ আরএফকিউ তো নিজেরাই করি, বইলা দিতে পারি না, একটু কমায় আর ভুল হয়েছে বাকিগুলো একটু ওয়ে আউট হয়তো আছে। তবে ছোট টেন্ডারগুলো করার, আরে এই আমার ওয়ার্কসের বলো কোর্সের বলো, কোর্সের তো টুকটাক করি, ওয়ার্কসের ছোট টেন্ডারের এক্সপিরিয়েন্স আমার নাই বললেই চলে, সব বড় বড় কাজ করা হয় তো। ঠিক আছে, যেখানে এটা কাজ করছি হেড অফিসে কাজ করছি, হেড অফিসে এই জন্য কোটির কাজ খুব কম আর কি। এই জন্য আর দুই একটা যা করছি তো বলে দিতাম যে ঠিকাদার কিন্তু ভাই আপনি লোয়েস্ট হয়ে না, বাকি অন্য যে যেটা সাপোর্টিং দিবে এইভাবে করাই ফেলছি। ঠিক আছে, তাহলে এটা গেল ইউনিট রেটের দুইটা বিল অফ কোয়ান্টিটি আছে, একটা হলো ইউনিট রেটের, ইউনিট রেটের জন্য আমরা এটা ব্যবহার করবো। আর যে লামসাম ইউনিট রেট নাই, দেখো লামসাম, দেখেন লামসাম এটার ক্ষেত্রে এটা ব্যবহার করবো। ঠিক আছে, তখন ইউনিট আমি গিয়ে দিয়ে দিচ্ছি লামসাম, আর আজীবন একটা আইটেম। ঠিক আছে, ধরেন যে এমন একটা কাজ করবেন রেট শিডিউল বললাম, একটা মেজারমেন্টের কিছু নাই, এরকম একটা কাজ, এরকম বহুত কাজ আসে। ঠিক আছে, কাজের নামটা এখানে দিলেন ইউনিট না ইউনিট, এই জন্য লামসাম আর এক। ঠিক আছে, একটা থোক ঠিক আর ওজা বসাবে, ক্লিয়ার? রেগুলার ইউনিটে কনভার্ট করা যায় না বা এরকম ধরনের টুকটাক কাজ আসে। স্যার এটাকে আমি ডিসাইড করে নিব না প্রথমে যে আমি ইউনিট রেটের চাচ্ছি স্যার? এটা তো আমি তাহলে এই পেজটাকে মুছে দিতে পারবো সেক্ষেত্রে? যেহেতু কি করবে সে ইউনিট রেট চাইলে এটা ডিলিট করে দেবে, এটা ডকুমেন্টে রাখবো না। আর যদি রাখো এখানে বড় করে কোনো এক জায়গায় বা এখানে লেখা দিবে এরকম বড় করে নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ডিলিট যদি করতে না চাও ওকে, আমি সাজেস্ট করবো ডিলিট করো না এগুলো, যে যার মধ্যে আছে থাক, যার জন্য যেটা অ্যাপ্লিকেবল, আমার জন্য এনে লিখে দেবো। ক্লিয়ার? জি স্যার, লাল কালি। ওকে ফাইন, এরপরে চলে গেলাম এই যে আরেকটা আছে লামসাম বেসিস। ঠিক আছে, এটা তো ইউনিট বেসিস, এটা লামসাম দেখাইলাম। এরপরে যে ইনভাইটেশন ফর সাইনিং আপ কন্ট্রাক্ট, আগেরটাই দিয়েছিলাম পারচেজ অর্ডার। কেন পারচেজ অর্ডার দিয়েছিলাম? কারণ গুডসের ক্ষেত্রে কোনো কন্ট্রাক্ট সাইন হয় না, হয় ওই পারচেজ অর্ডার দিলেই দিন কাউন্ট হতে থাকে। তো ওয়ার্কসের ক্ষেত্রে একটু ডিফারেন্স হলো, কন্ট্রাক্ট সাইন করা লাগে যে স্ট্যাম্পে 300 টাকা। এই জন্য তাকে কি করবো, নোয়াও দিব না, তাকে ইনভাইটেশন ফর সাইনিং অফ কন্ট্রাক্ট, যে নামটা যেটা আমরা এমনি খাস বাংলা ভাষায় বলি ওয়ার্ক অর্ডার, এই সেই আলটিমেটলিটার নাম কি, ইনভাইটেশন ফর সাইনিং কন্ট্রাক্ট। যে কাজটা পাবে তাকে এই লেটারটা দিব আর কি। এখানে আমাদের অফিসে সিল টিল থাকবে, সিল মানে প্যাড থাকবে, এইটা থাকবে, এইটুকু ডিলিট করে দিব। এখানে আরেকটু নাম দিব, যে কাজ পাইতেছে তার নাম ঠিকানা বসাবো, যে ডেটে করতেছি তারই বসাবো। ঠিক আছে, রেফারেন্সে আরেকটু নাম্বারটাও দিতে পারি, বা নতুন করে ফাইল থেকে নাম্বার নিয়ে ফাইল নাম্বার দিতে পারি। যেহেতু আরেকটু নাম্বার এখানে আছে, এখানে আমি নতুন করে যেই ডেটে ইস্যু করবো ওই ডেটের রেফারেন্স নাম্বার বা সারাংশ নাম্বার বসাবো। ঠিক আছে, এরপরে দিস ইজ টু নোটিফাই ইউ দ্যাট ইউর কোটেশন ডেটেড, ও যেই ডেটে জমা দিচ্ছে, এটা আমরা কাকে দিচ্ছি, যে কাজ পাইছে তাকে দিচ্ছি। ঠিক আছে, তাকে দিচ্ছি কি, তাকে দাওয়াত করতেছি চুক্তি স্বাক্ষরের জন্য, মানে নোয়া দিতেছি আর কি। তাহলে দিস ইজ টু নোটিফাই ইউ দ্যাট ইউর কোটেশন, সে সাবমিট করছিল কবে, যেই ডেটে সে সাবমিট করছিল। নর্মালি লাস্ট ডেট থেকে ওই ডেটই দেয়, ওই ডেট দিলাম। অর্থাৎ এক্সিকিউশন লাস্ট ডেট মানে কি, সাবমিশনের যে লাস্ট ডেট থাকে, যেই ডেটে ওপেন করি ওই ডেট। অর্থাৎ আর যদি কেউ যদি 3-4 দিন আগে জমা দেয়, তাহলে সে যেদিন জমা দিচ্ছে তার ডেটে দিবা। ক্লিয়ার? ও যে কোটেশনটা যে ডেটে জমা দিচ্ছে
ডেট বসাইলাম। ফর দ্য এক্সিকিউশন অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড ফিজিক্যাল সার্ভিস নেম, কাজটার নাম কি বসাইলাম। কন্ট্রাক্ট প্রাইস, ইভালুয়েশন কমিটি কত টাকা রিকমেন্ড করলো তাকে কাজটা দেওয়ার জন্য, কত টাকায় কাজটা পাইলো, ওই রিকমেন্ডেশন কত টাকার অ্যাপ্রুভাল নিলাম, এমপ্লয়িং অথরিটি ইভালুয়েশন রিপোর্টে ইভালুয়েশন কমিটি যে ঠিকাদারকে কাজ পাওয়ার জন্য রিকমেন্ড করছে ওই প্রাইসটা কত, এটাই হলো কন্ট্রাক্ট প্রাইস। ঠিক আছে, কন্ট্রাক্টের জন্ম কিন্তু এখনো হয় নাই, বাট আমরা কন্ট্রাক্ট প্রাইস বলতেছি এটাকে। এটা বলার কারণ হলো এইটা হলো এই ইনভাইটেশন ফর সাইনিং কন্ট্রাক্ট অথবা নোয়া হলো ইজ এ পার্ট অফ কন্ট্রাক্ট। ঠিক আছে, ইজ এ পার্ট অফ কন্ট্রাক্ট, এটা কন্ট্রাক্টের একটা পার্ট, এবং এই নোয়াতে যে প্রাইসটা থাকে এটাই কন্ট্রাক্ট প্রাইস হিসাবে ট্রিট হয়। বা ইনভাইটেশন ফর সাইনিং অফ কন্ট্রাক্টে যে প্রাইসটা দেওয়া থাকে এটাই কন্ট্রাক্ট প্রাইস হিসাবে ট্রিট হয়। এই জন্য এটাকে বলতেছি কন্ট্রাক্ট প্রাইস বা ফর দ্য কন্ট্রাক্ট প্রাইস অফ টাকা এত। ক্লিয়ার? জি স্যার। একটু রেসপন্স করো, আমি কিন্তু একটু ফাস্ট আগাচ্ছি কারণ আসলে এগুলো একদিনের ক্লাস না আর কি। ঠিক আছে, গেল টাকার অ্যামাউন্ট দেখলাম, ওয়ার্ডে দেখলাম, কথা দেখলাম। এরপরে ইউ আর দাস রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস অফ দ্য আন্ডার সাইন টু সাইন দ্য কন্ট্রাক্ট উইদিন, কত দিনের মধ্যে দিবা, তোমার মতো দিয়ে দেবা। এটা 7 দিন 8 দিন, প্রেসক্রাইব কোনো টাইম নেই, কিন্তু এলটিএম ওটিএম এর জন্য টাইম দেওয়া থাকে। 14 দিনের মধ্যে পারফরমেন্স গ্যারান্টি দেবো, 28 দিনের মধ্যে সাইন করতে হবে, এরকম টাইম দেওয়া থাকে। কিন্তু এই আরএফটির কাছে কোনো টাইম নেই, এটা তোমার স্বাধীনতা, তোমার জরুরি দরকার, তুমি 3 দিনের মধ্যে কন্ট্যাক্ট করতে বলবা, 3 ডেজ বলে দিবা, 7 দিন বললে 7 দিন বলে দিবা, এটা তোমার অপশন। স্যার আমি একটু অন্য করছিলাম স্যার, ওই কন্ট্রাক্ট প্রাইসটা স্যার ও যেটা দিছে ওটাই তো স্যার নাকি স্যার? মানে ভাই ও ইউনিট প্রাইস দিছে 2 টাকা। মানে টোটাল যেটা। না রে ভাই, তুমি শোনো কথাটা। জি স্যার। আমি তো বলে আসছি, আমি বলছি ইভালুয়েশন কমিটি কাজ দেওয়ার জন্য যাকে রিকমেন্ড করবে যেই টাকায় ওই টাকাটা, আমি কিন্তু যা বলতেছি সব ক্রিটিক্যাল কথা। জি স্যার। ইভালুয়েশন কমিটি ইভালুয়েশন কইরা যাকে কাজ দিতে বলবে যেই প্রাইসে ওই প্রাইসটা কন্ট্রাক্ট প্রাইস। এখন কেউ একটা কম্পিউটারের দাম লিখছে 2000 টাকা তার ইয়েতে, আর 5টা কম্পিউটারের দাম লিখছে 9000 টাকা, তো 9000 কোট করছে, 9000 কি হবে? না স্যার ওটা তো ভুল স্যার, ওটা ভুল করছে কিন্তু। আমি তো সেটাই বললাম ভাই, বেসিক ইভালুয়েশন কমিটি। তাহলে তুমি কেন বললা, যে তুমি বলো তুমি কেন কোশ্চেনটা করলা যে ও যেটা কোড করবে এটাই কোশ্চেনটা হইলো তোমার, বলো। না মানে ও যেটা করতে চাইছিল আর কি, ওর না ভুলটা না না। করতে চাইছিল মানে কোনো ভুল যদি না হয়, কোনো যদি ভুলটা বাদ দেন, ভুল না, ও ইচ্ছা করে এগুলা করে ঠিকাদাররা। সেটা তো জানি অভিজ্ঞতা না। ওপেনিং এ লয়েস্ট হওয়ার জন্য ইচ্ছা করে ওটিএম টেন্ডার গুলা লয়েস্ট হওয়ার জন্য ইচ্ছা করে। এবং ও বাজারে যায় ওপেনিং শিটে তো তার ভুলটা উঠাবো না, ওপেনিং শিটে তো ভুলটাই উঠাবো। ওপেনিং কমিটি কি যোগ বিয়োগ করে যখন ওপেন টেন্ডারে যাবো? ওপেনিং কমিটি 9 টাকায় উঠাবে, ওপেনিং কমিটি 10 টাকা উঠানোর সাধ্য নাই, ওটা ঠিক করবে ইভালুয়েশন কমিটি। তাহলে ওপেন টেন্ডারের ক্ষেত্রে ওপেনিং শিটে কত উঠাবো? 9 টাকা। 9 টাকা উঠায় ওপেনিং কমিটির মেম্বাররা সাইন করবে, ওরাও সাইন করবে, ওদের প্রতিনিধি সাইন করার পরে ও মার্কেটে যায় তদবির করবে, স্যার দেখেন আমি লয়েস্ট হয়েছি, কাজটা যেন আমি পাই। কিন্তু ও তো লয়েস্ট হয়েছে ইচ্ছা করে 9 টাকা দিয়ে, এটা তো হবে 10 টাকা। বুঝতে পারছো আপনার? জি স্যার। জিনিসগুলো অত সহজ না। জি স্যার, অবশ্যই সহজ না, অবশ্যই এই সহজ জন্য না। আমি কি বলি এটা শুনুন, আমি বলছি আর একবারে স্যার এভাবে তো হয় না স্যার, একবারে। ইভালুয়েশন কমিটি মনোযোগ দিয়ে খালি শোনো, যে ইভালুয়েশন কমিটি যাকে কাজ দেওয়ার জন্য যে টাকায় রিকমেন্ড করবে ওই টাকাটাই হবে কন্ট্রাক্ট প্রাইস, এবং ওই টাকাটাই এখানে কোট হবে। ওই টাকাটা মোস্ট অফ দ্য টাইম ঠিকাদাররা যে টাকা কোট করে ওই টাকাই হয়, কেউ যদি ভুল না করে। ক্লিয়ার? কিন্তু ভুল করলে ওই টাকা নাও হইতে পারে। এই জন্য আমি বলতেছি ইভালুয়েশন কমিটি কাজ পাওয়ার জন্য যাকে রিকমেন্ড করবে যত টাকায় ওই টাকাটাই হইল এই কন্ট্রাক্ট প্রাইস। ক্লিয়ার? জি স্যার, এবার বুঝছি স্যার। মানে স্যার গাণিতিক শুদ্ধকৃত দরটা হবে এখানে। এক্স্যাক্টলি, মূল্যায়িত দর। ইভালুয়েশন কমিটি রিকমেন্ড করবে কোন দরটা? গাণিতিক শুদ্ধ। মূল্যায়ন কইরা যোগ বিয়োগ ভুল টুল থাকলে ঠিক কইরা যেটা দর হবে ওইটাই। ঠিক আছে? এই জন্য বলে মূল্যায়িত দর, লয়েস্ট রেসপন্সিভ বিডার। ঠিক আছে? লয়েস্ট রেসপন্সিভ টেন্ডারার। কারো কোনো কনফিউশন আছে? আসিফ, এনার্জি এফিসিয়েন্সির আসিফ, স্যার তোমার দপ্তরের আর কোনো উল্টা পুল্টা টেন্ডার কিন্তু আমরা অ্যাকসেপ্ট করবো না, মনে রাখবে। তোমার আমি কিন্তু শিখাই দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে? তোমার এসি স্যার আমি বলবো কিন্তু ভালো করে শেখানো। সারাদিন বগর বগর করে আমার কোনো লাভ আছে? স্লাইড দেখানো অনেক আরাম ভাই। ঠিক আছে?
লাইট দেখানো অনেক আরাম, কোনো কষ্ট নাই। দেখাইতাম পরে চলে যেতাম। আহসান, স্যার Hello. আসসালামু আলাইকুম স্যার। আরে আমি আছি তোমার ইয়েতে দূরছে আচ্ছা স্যার, আমি কিন্তু ধরছি এই যে আপনার ইনকে স্যার আছে। আইডিতে শুনতেছি সব তোমার। স্যার অনেক আনঅফিশিয়াল কথা বলতেছি স্যার, ডোন্ট টেক ইট আদারওয়াইজ স্যার, সবাই তো আমরা কলিগ স্যার। ঠিক আছে, শোনো, ট্রেনিং মানে তো জ্ঞান, মানে জ্ঞান এবং এক্সপিরিয়েন্স ট্রান্সফার ফ্রম ওয়ান টু অ্যানাদার, প্রত্যেকের কাছ থেকে নিতে হবে, শিখতে হবে। থ্যাংক ইউ এটা স্যার। অসুবিধা নেই, চালাই যাও, ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। তাহলে এখানে কন্ট্যাক্ট পাইছেন বুঝে গেলাম। এরপরে হলো ইউ আর দাস রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিসিয়ালি কন্ট্যাক্ট উইদিন কতদিনের মধ্যে। এটা আরএফকিউর জন্য আমাদের সিলিং করা নাই যে কতদিনের মধ্যে আমি ডাকবো। আরএফকিউটা নর্মালি করাই হয় যে ইমার্জেন্সি কাজের উদ্ভব হচ্ছে, টাকার পরিমাণ কম, আমার এখনই দরকার। এই জন্য এটা প্রোকুরিং এন্টিটি তার ডিসক্রিপশন দিয়ে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যা মন চায় দিতে পারে, ঠিক আছে? 7 দিনের মধ্যে সাইন করেন এই ইনভাইটেশন লেটার ইস্যু করার পরে। এরপরে বাট ইন নো কেস লেটার দেন এতো, তুমি এইখানে দিবা দিনটা যে 7 দিনের মধ্যে, আর এইখানে দিয়ে দিবা একদম এক্সাক্ট ডেটটা 7 দিন হিসাব করে যা হয়, যাতে কোনো কনফিউজ না থাকে, কনফিউশন না থাকে। ক্লিয়ার আপনার? ক্লিয়ার? জি স্যার। এখানে দিলা 7 দিন, কেউ তোমার দিন হিসাব করলো আজকে সাইন করছে আজকে থেকে, কেউ হিসাব করলো আজকে তো সাইন করছে কালকে থেকে হিসাব করছে, এরকম হয়ে যাবে না? জি স্যার, আপনি বললেন সেদিন কাউন্ট করতে হবে। হ্যাঁ, এই জন্য যেদিন সাইন করবো আমার সাজেশন হইলো আরেকজন ডেট না নিলে আরেকটা বলতে পারে। আমি করি যেদিন সাইন করে এখানে সারলাম জান স্যার, আমি এই ডেট থেকে কাউন্ট করি। তাহলে এখানে 7 দিন বললে যেদিন সাইন করে এখান থেকে 7 দিন হিসাব করে যে ডেট করে এখানে ডেটটা বলে দেয়, একদম ক্লিয়ার, কোনো ফাঁকিবাজি বা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। এরপরে আগাই, এখানে আর কোনো কিছু নাই। উই অ্যাটাচ দ্য ড্রাফট কন্ট্রাক্ট, একটা ড্রাফট কন্ট্রাক্ট অ্যাটাচ করে দেওয়া হয়, ড্রাফট কন্ট্রাক্টটা নিচে আছে আমি দেখাবো, ঠিক আছে? কন্ট্রাক্টের যে ফরম্যাটটা, আর এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাইন করবে, ডেট দিবে, ঠিক আছে? নর্মাল ডেটটা আমাদের প্যাডে, সিগনেচার অফ প্রোকুরিং এন্টিটি উইথ নেম অ্যান্ড ডেসিগনেশন, নাম স্বাক্ষর দিয়ে দেবে, ঠিক আছে? যাই হোক, এই যে এখন কন্ট্রাক্টের ড্রাফট কন্ট্রাক্ট, এটা ড্রাফট কন্ট্রাক্ট, এটা আমরা অ্যাটাচ করে নর্মালি অ্যাটাচ করে দেওয়ার নিয়ম, আমরা নর্মালি অ্যাটাচ করি না। মোস্ট অফ দ্য প্রোকুরিং এন্টিটি ড্রাফট কন্ট্রাক্টটা হবে এরকম, দিস এগ্রিমেন্ট মেড অন ইনসার্ট ডে, কোন ডেটে সাইন করতেছি। তাইলে এখানে আমি সাইন করার জন্য তাকে সময় দিলাম কয়দিন, 7 দিন দিলাম ফর এক্সাম্পল। আজকে হলো 2 তারিখ, 7 দিন যোগ করলে হয় 9 তারিখ, কথার কথা। তাহলে আমি এইখানে একটা ডেট দিয়ে রাখতে পারি, 9 এত এত, ঠিক আছে? সর্বশেষ ডেট দিয়ে রাখতে পারি, প্রথম ডেটও দিয়ে রাখতে পারি, কোনো মেন্টেনারি নেই, মাঝখানের একটা ডেট দিয়ে রাখতে পারি। এটা তো ড্রাফট কন্ট্রাক্ট পাঠাচ্ছি, ফাইনাল কন্ট্রাক্ট, ঠিক আছে? এরপরে ইনসার্ট মান্থ এন্ড ইয়ার, ঠিক আছে? এখানে খালি ডেট দিব 20, যদি হয় 9, ঠিক আছে? এরকম লিখবো জাস্ট। স্যার এটা তো পরে না স্যার, কন্ট্রাক্টের দিন না স্যার, যেদিন চুক্তি সাইন করবো সেদিন। যেদিন চুক্তি সাইন করবো ওই দিন, কিন্তু এটা ড্রাফট একটা দিচ্ছি, ঠিক আছে? ড্রাফট একটা দিচ্ছি, এটা তো ফাইনাল না, ফাইনালটা তো যেদিন চুক্তি স্বাক্ষর করবো ওই দিন। একটু 1 মিনিট। আসসালামু আলাইকুম। সমস্যা নাই, ইয়ে আছে একটু বা ইয়ে আছে, রহমতুল্লাহ ভাই আছে, বিজনেস থেকে আমার কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। এটা হলো যখন ফাইনাল কন্ট্রাক্ট প্রিন্ট দিব স্ট্যাম্পে, তখন অরিজিনাল যে ডেটে করবো ওই ডেট বসাবো। যখন আমি একটা ড্রাফট কন্ট্রাক্ট এই নোয়ার সাথে অ্যাটাচ করে দিব, এই যে ইনভাইটেশন ফর সাইনিং কন্ট্রাক্ট, এটাকে নোয়া বলে বা ওয়ার্ক অর্ডার, যে যেটা বলি, এটার সাথে যখন অ্যাটাচ করে দিব, আমি তো জানি না সে কবে কন্ট্রাক্ট সাইন করবে, তাই না? এই জন্য আমি একটা বসালাম 9 তারিখ। কেন বসালাম? কারণ আমি তার সময় দিচ্ছি 7 দিন। আজকে 2 তারিখ ইস্যু করলে 7 দিনে দেওয়া হয় 9 তারিখ, তাহলে আমি এই জায়গায় দিয়ে রাখলাম 9, এটা তো ড্রাফট, এটা তো স্ট্যাম্পে প্রিন্ট দিলাম না, ঠিক আছে? এরপরে যে 9th ডে অফ নভেম্বর 2021, ঠিক আছে? বিটুইন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ প্রোকিউরিং এন্টিটি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসএনডি 5 রাজশাহী, ঠিক আছে? শেষ এই প্যারার কাজ। আরেকটু আছে, আর এখানে যে ওই যে ঠিকাদারের যে নেম অ্যান্ড অ্যাড্রেস, এই প্যারার কাজ শেষ।
যখন ড্রাফট কন্ট্রাক্ট দিতে চাই গেল, এইখানে যে বসবে সার্ভিস নেম, ওয়ার্কসের কাজটা কি, ট্রি টিমিং ওয়ার্ক বা লাইন কনস্ট্রাকশন বা যেটাই দেয় ওই কাজের টেন্ডারের নামটা। এইখানে এসে ইনসার্ট কন্ট্রাক্ট প্রাইস ইন ফিগারস ইন ওয়ার্ড, এই প্রাইসটা হবে এই যে এইখানে যে প্রাইসটা দিছে এই যে কন্ট্রাক্ট প্রাইস, ঠিক আছে, ইনভাইটেশন ফর সাইনিং অফ কন্ট্রাক্ট, ঠিক আছে। এখানে যে হবে এই কন্ট্রাক্ট প্রাইসটা, ইনসার্ট কন্ট্রাক্ট প্রাইস ইন ফিগারস এন্ড ওয়ার্ড, আগে অঙ্কে লিখবো এরপরে কথায় লিখবো, আলটিমেট এটা হবে না, নিচে কাটতে হবে, নিচে বাসে হবে না, নিচে কাটার দরকার নাই, বুঝছো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন। এলপিএম এ ফিল আপ করেও দেওয়া যায়, ফিল আপ ছাড়াও দেওয়া যায়, ফিল আপ ছাড়া দেয়। হ্যাঁ, এলপিএম এ একদম অরিজিনাল নিয়ম হলো ফিল আপ করে দেওয়া, ঠিক আছে। আমরা ফিল আপ ছাড়া দিই একটা, কারণ আমরা চাই যে লটারি না, ফিল আপ করে দিতে সবার জন্য ফিক্সড হয়ে গেল, আমাদের লটারি করতে হবে, নাহলে রেসপন্সিভ হবে আপনার একটা। আপনি এইগুলো লটারি কে করতে যাবে, আপনি ফাঁকা রাখেন, একজনে কমায় লয়েস্ট হবে যে কাজ করবে, বাকিগুলো বাড়াই দিবে জামাল আসে, মানে প্রত্যেক কাজের একটা করে কনসিকুয়েন্স বাইরে করতে থাকে, বুঝছেন? এই জন্য আমার ফিল আপ করার দরকার নাই, অরিজিনাল নিয়ম হলে ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। সরি ভাই। তাহলে এখানে কন্ট্রাক্ট প্রাইসটা বসাই দিলাম ফিগার এন্ড ওয়ার্ডে। এরপরে যে এগুলো লামসাম কথা দি সাইন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, দ্য লেটার অফ দি সাইন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট হবো, এটা 3 পাতার, এইটাতে সাইন করবো এটাকে। লেটার অফ ইনভাইটেশন হলো এই যে এটা, ইনভাইটেশন ফর সাইনিং কন্ট্রাক্ট, অ্যাটাচমেন্টগুলো যেগুলো থাকে কন্ট্রাক্ট। দ্য কন্ডিশন অফ কন্ট্রাক্ট সামনের দিকে গেলে পাবো। স্পেসিফিকেশন তো আমি যেই কাজ করতেছি, গাছ কাটার এটার যে স্পেসিফিকেশন ডিজাইন ড্রয়িং যদি থাকে। প্রাইস, বিল অফ কোয়ান্টিটি, ওই যে বিল অফ কোয়ান্টিটি আগে আমরা পূরণ করে আসলাম এটা, ঠিক আছে। এগুলো হলো ওরা যেটা পূরণ করে দিবে সব ওইগুলো আর বিল অফ কোয়ান্টিটি। তারপরে এনি আদার ডকুমেন্ট যদি আমরা তাকে কোনো ব্যাখ্যা চাই, ক্লারিফিকেশন, ফর এক্সাম্পল কেউ ওই যে যোগ কেউ একটার দাম 2 টাকা, 5টার দাম 9 টাকা লিখছে, তাহলে ইভালুয়েশন কমিটি তাকে একটা চিঠি দিবে না, ওই চিঠির এগেনস্টে সে একটা জবাব দিবে, ওই ধরনের যত পেপারস আছে, এনি আদার ডকুমেন্ট লিস্টেড এনিওয়্যার ইন দ্য কন্ট্রাক্ট, ওই ধরনের ডকুমেন্টগুলো, ঠিক আছে। এই আরও বিভিন্ন ডকুমেন্ট আছে, এক্সাম্পলে না যায় আর। এরপরে হলো সুন্দর চালাতে নিয়ে যাও, কয়টার চাবি বানাই ওই দিকে ইউজ করো, ওইটা বাদ দাও, ওই চালাটা নিয়ে তুমি ডক্টরেট চাই খাতে ভালো একটা সরি। তাহলে এটা হয়ে গেল আর। এরপরে হইলো এখানে কিছুই না, প্রকিউরিং এন্টিটির ফেভারে কে সাইন করবে, নেম, ডেজিগনেশন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মাস্ট থাকবে, এই বলতে হইলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এই বলতে হইলে ইন দ্য প্রেজেন্স অফ, মানে সাক্ষী, উইটনেসকে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অমুক অফিস, অমুক এসএনডি রাশি, নিজ অফিসের তো হইতে পারবে স্যার নাকি স্যার সাক্ষী? অর্থাৎ কন্ট্রাক্টর, এখানে যে প্রোপাইটার সে, আর প্রোপাইটার যদি না আসে সে তাকে কন্ট্রাক্ট সাইন করার জন্য নিয়ে আসবে। স্যার সাক্ষী তো যে কোনো ইয়া হতে পারে না স্যার, নিজ অফিসেরও তো হইতে পারবে কি স্যার? সবসময় নিজের অফিসই হবে, যে কেউ হইতে পারে, সবসময় নিজের অফিসে করবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে সবসময় নিজের অফিসে, ঠিক আছে, বাইরে যাওয়ার আমার দরকার নাই, কোচিং করার লাভ নাই, তো সাক্ষী যে কেউ হইতে পারে। আর এই কন্ট্রাক্টরের জন্য কন্ট্রাক্টর প্রোপাইটার হইলে ভালো, প্রোপাইটার যদি না এসে কাউকে অথরাইজ করে দেয় সেও কন্ট্রাক্ট সাইন করতে পারবে অন বিহাফ অফ প্রোপাইটার, কিন্তু অথরাইজ লেটার লাগবে, ঠিক আছে। এই ড্রাফট কন্ট্রাক্টটা তৈরি করে আমি তাকে পাঠাই দিলাম, সে নোয়া এগুলো দেখলো, দেখার পরে সে 300 টাকা স্ট্যাম্প কিনে আপনার অফিসে আসবে, আপনি পয়সা অ্যাকচুয়াল কোন ডেটে ওই ডেট বসায়া এডিট করে আপনি এটাকে 3 পাতা বানাবেন আর নামায়া স্ট্যাম্পটা সাইন দেবো 200 টাকার, স্যার এক পেজ বানাবো। বলো। নোয়াট এগুলো সবই 3 পাতার হবে? নোয়া না রে ভাই, খালি কন্ট্রাক্টটা। হ্যাঁ কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা 3 পাতা, সবগুলো 3 পাতার হবে যে কোনো কন্ট্রাক্ট? 3 পাতা স্ট্যাম্পে। বেশি কম বেশি হয়, বেশি করা যায়, টাকা বেশি লাগবে, টাকা বেশি লাগবে, বাকিগুলা টাকা বেশি লাগবে না, বাকিগুলা কার্ডিস পেপারে করবা,
300 টাকা পর্যন্ত হইলো স্ট্যাম্প আর বাকিগুলো কার্ডিস পেপার। কার্ডিস 4 পেজ পেপার হইলে হ্যাঁ কার্ডিস পেপার পাওয়া যায়। দলিল লেখকদের ওইখানে গেলে পাবা লম্বা লম্বা কাগজ স্ট্যাম্পের মধ্যে, গেলে স্ট্যাম্পের ওই টাকার ইগুলো নাই। ঠিক আছে, নর্মালি এই বেসিক এই কথাগুলো অবশ্যই 300 টাকার মধ্যে আমরা সবাই রাখি, বাকি আদার্স কিছু থাকলে ওইগুলো পরে যাক। ঠিক আছে, বা না রাখলেও কোনো ম্যান্ডেটরি না। আর এই কন্ট্রাক্ট যে স্ট্যাম্পে সাইন করতে হবে পিপিআর এরকম কোনো নিয়ম নাই, কিন্তু আমাদের পূর্বপুরুষরা আদিকাল থেকে চলতেছে এবং চুক্তি আইন আছে। চুক্তি আইনে কন্ট্রাক্ট সাইন করতে হলে এই স্ট্যাম্পে সাইন করতে হয়, নাহলে কোর্ট কাছারি হইলে এটার একটা রিস্ক থাকে হেরে যাওয়ার। ঠিক আছে, এই জন্য আমরা ওই রিস্ক মিটিগেট করার জন্য আমরা ওই স্ট্যাম্পেই সাইন করি। কিন্তু সাদা কাগজেও সাইন করলে অ্যাজ পার প্রকুরমেন্টের রুলস রেগুলেশন এটা কোর্টে গেলে আমরা হারবো না। কিন্তু কোর্ট তো আর প্রকুরমেন্ট বুঝে না, উকিল টুকিল জানে, তাই না? এই জন্য ঝামেলায় পড়তে পারি। এই জন্য আমরা সাদা কাগজে সাইন না করে ওই স্ট্যাম্পে সাইন করি 300 টাকা। বুঝাইতে পারলাম? কিন্তু সাদা কাগজেও সাইন করা যাবে অ্যাজ পার পিপিআর। ওকে ফাইন। এরপরে কন্ডিশন অফ কন্ট্রাক্ট, ওই আগের যে কন্ট্রাক্ট ছিল একই জিনিসগুলো। দ্য কন্ট্রাক্টর শ্যাল হ্যাভ টু কমেন্স দ্য ওয়ার্কস উইদিন, কত দিনের মধ্যে কাজ শুরু করতে হবে। কন্ট্রাক্ট সাইন করার সাইনিং অফ দ্য কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইন করার কত দিনের মধ্যে, 1 দিন 2 দিন 3 দিন, বা এইটুকু ডিলেট করে দিতে পারো। যেদিন কন্ট্রাক্ট সাইন হবে ওই দিন থেকে কাজ শুরু করতে হবে, তাহলে আর ডেজ লাগবে না। ফ্রম দ্য ডেট অফ সাইনিং অফ দ্য কন্ট্রাক্ট। ঠিক আছে, and complete in conformity in all respects with the provision of the contract within কত দিনের মধ্যে কাজটা শেষ করবে। ঠিক আছে, এগুলা বলে দিতে হবে এখানে আগে, কারণ এটা তো ডকুমেন্টের সাথেই যাবে। ঠিক আছে, এটা যখন আমরা আরএফকিউ ডকুমেন্ট দিব তাকে তখনই তো যাবে, তখনই এই পেজ করে বোঝা যাবে কয়দিনের সে কাজ করবে। এই কন্ডিশনগুলো যে কন্ট্রাক্ট সাইনের 5 দিন, এখানে যদি 5 দেই, দেন 5 days অফ সাইনিং অফ দ্য কন্ট্রাক্ট, তাহলে আজকে কন্ট্রাক্ট সাইন করলে আজকে 2 তারিখ আর 5 7 দিন। ঠিক আছে, 7 দিন পরে 7 দিনের মধ্যে কাজ শুরু করবে। ঠিক আছে, তাহলে ওই 7 দিন থেকে কাজ করার ডেট যদি দেয় 20 দিন, তাহলে এই 20 দিন, তাহলে আজকে 2 তারিখ 5 দিনের মধ্যে কাজ শুরু করবে। যদি মনে করি 5তম দিনে শুরু করলো, তাহলে 2 আর 5 7 দিন, 7 দিন 7 তারিখ থেকে কাজ শুরু করবে এবং কাজ শেষ করবে 20 দিনের মধ্যে, তাহলে 7 থেকে 27 তারিখের মধ্যে শেষ করতে হবে। এখানে ডেগুলো দিয়ে দিব আমরা, এগুলো দেখা বুঝবে যে কয় দিনের মধ্যে। এরপরে এগুলো আর কিছু না, এইগুলা যে কোন পার্টটা গেলে আমাদের জন্য ইউনিট ডেট থাকলে আমরা লামসাম কেটে দিই। ঠিক আছে, ইউনিট ডেটের ক্ষেত্রে কি বলা হয়েছে, ওয়ার্কসে তো আমার আজীবনই পার্সিয়াল বিল আছে, রানিং বিল আছে, আমরা জানি। Measurement shall be made of the net quantity of each item of the works actually executed in accordance with the bill of quantity. The first progressive payment shall be made only after 20% progress. আমরা এখন ওয়ার্কসের অরিজিনাল ওয়ার্কসের কাজগুলো রানিং বিল থাকে অ্যাজ পার বিওকিউ আমরা বিল দিই। তো বিওকিউর একটু কাজ করে 1 ইউনিট কাজ করে সেটা বিল সাবমিট করলে কেন দিয়ে দিব। এই জন্য বলে দেই যে দ্য ফার্স্ট প্রগ্রেসিভ পেমেন্ট শ্যাল বি, প্রগ্রেসিভ মিনস রানিং বিল একটার পর একটা আসতে থাকবে আর কি। এই জন্য বলছি দি ফার্স্ট প্রগ্রেসিভ পেমেন্ট শ্যাল বি মেড আফটার 20% প্রগ্রেস এসে। আমার 100% কাজে যা আছে তার 20% কাজ শেষ হইলে সে প্রথম বিলটা সাবমিট করতে পারবে। ঠিক আছে, এরপরে সে আস্তে আস্তে সাবমিট করবে। ঠিক আছে, বা আমরা এখানে আরো ক্লিয়ার করে বলে দিতে পারি এখানে কাস্টমাইজ করে। আমরা গাছ কাটার ক্ষেত্রে এখানে কি করব, গাছ কাটার ক্ষেত্রে বলে দিব যে দ্য ফার্স্ট প্রগ্রেসিভ, বা ফার্স্ট প্রগ্রেসিভ বলবো না, যা দ্য পেমেন্ট, এটা তোরা কেটে দিল, দ্য পেমেন্ট শ্যাল বি মেড অনলি আফটার completion of one cycle treatment. ঠিক আছে, যে the payment shall be made only after completion of one cycle treatment. ঠিক আছে, এইটা এখানে বলে দিলা যে ওয়ান সাইকেল বলতে কতটুকু বোঝাচ্ছে, এটা আমার মতো আমি কাস্টমাইজ করছি। এক্সচেঞ্জ যারা আছেন আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করবেন। ঠিক আছে, ওয়ান সাইকেলের ডেফিনেশন দিয়ে দিলাম যে ওয়ান সাইকেল মিনস আমি যে 3 মাস পরে পরে যে কাজটা করাবো 3 মাসে, বা আমি দিয়ে দিলাম যে এখানে ওয়ান সাইকেলও দিলাম না। দ্য পেমেন্ট শ্যাল বি মেড অনলি আফটার কমপ্লিশন অফ ইস্ট 5 কিলোমিটার
আছে যে প্রতি 5 কিলোমিটার দ্য পেমেন্ট শ্যাল বি মেড অনলি আফটার কমপ্লিশন অফ ইচ 5 কিলোমিটার টিকেটিং। ঠিক আছে, তাইলে আপনি যদি 20 কিলোমিটারের জন্য একটা কন্ট্যাক্ট করি তাহলে ঠিকাদার কমিটি প্রতি 5 কিলোমিটার কাজ শেষ করে একটা করে বিল সাবমিট করবে। তাহলে ঠিকাদার প্রতি 5 কিলোমিটার কাজ শেষ করে একটা করে বিল সাবমিট করবে। ঠিক আছে, প্রতি 5 কিলোমিটার গাছ কাটা শেষ করে একটা করে বিল সাবমিট করবে। এখন কি আমার এক চা তো আমার তো তাহলে তাহলে রানিং বিলটা বোঝা গেল আমাদের যে রানিং বিল কাকে বলে। এখন যদি আপনি 20 কিলোমিটারের জন্য টেন্ডার করেন বা 21 কিলোমিটারের জন্য টেন্ডার করেন তাহলে কি 5 কিলোমিটার পর পর যদি সে বিল সাবমিট করে আমি তাকে বিল দিয়ে দিব। আমি একবার 5 কিলোমিটার কাটালাম আর 3 মাস পরে কাটাবো আর 5 কিলোমিটার, আমার সমস্যা আছে একটা টেন্ডার করতে? বলেন। আবার 6 মাস পরে কাটাবো আর আমি টাইম ডিউরেশন তো বলে দিচ্ছি যে জুনের 20 তারিখে যাই এই কাজ শেষ করি। তাহলে 5 কিলোমিটার করে কাটাইলাম আর 5 কিলোমিটার বিল সাবমিট করলাম, আমি তাকে পেমেন্ট দিয়ে দিলাম। আমার সমস্যা আছে আমার আইনগত? না আদনান বলো। না না, কিন্তু 5 কিলোমিটার খুব কম স্যার। এটা আমার মতো বললাম না ভাই, 10 কিলো বলো। তুমি যেটা বললা দিবা ঠিক আছে, সেটা মানতে পারছো। তুমি তো এটা যখন ডকুমেন্ট বানাচ্ছ তখনই বলে দিবা, ঠিক আছে? জি স্যার, আমার একটা ফিডারই স্যার 80 কিলোমিটারের বেশি স্যার, আতাই কিলো সেটা আমি ফিডার। বললাম, সেটা যে জায়গায় যে কাজ করতেছিল ওইটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? জি স্যার। তাহলে কি আমরা পেমেন্টটা কাস্টমাইজ জি, করতে স্যার। পারবো? ওয়ার্কসের ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি দরকার যেটা গাছ কাটার ক্ষেত্রে হয়, স্যার এরবার এটা মুছে দিই, নিচের অংশটা মুছে দিই, আমি যেহেতু ইউনিট রেট বেসিসে করছি। এটা আমি মুছে দেবো, সেটা সমস্যা নেই। আমি আগে পেমেন্ট স্ট্রাকচারটা কিভাবে লিখবে আমি এটা আগে আমার বুঝতে হবে। জি স্যার। এটা অন্য যারা আছে এক্সেন হিসাবে বা এক্সেনের চার্জে যারা আছে ইঞ্জিনিয়াররা বলো তো সমস্যা আছে কিনা? এই গাছ কাটার লাইনের পার্সিয়াল পেমেন্ট আমি কিভাবে দিব, আমি কিভাবে লিখবো? কে আসিফ বলো, আসিফ রাজাক এসএনডি একটা কত জানি এটা করলাম আসো। কে বলো? নাসিম বলো। নাসিম স্যার বলো ভাই। স্যার লাস্টে কোনো স্যার বুঝতে পারি না স্যার। যাদের নাম আমার মনে আছে, যাদেরকে চিনি তাদের নাম বলতেছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ঠিক আছে? স্যার লাস্টের ভয়েসটা শুনতে পাইনি স্যার। লাস্টের ভয়েসটা হলো, ধরো যে আমি একটা লাইনের টেন্ডার দিচ্ছি যেটা নিয়ে এসএনডির সাথে এবং সার্কেলের এসি সাথে ফ্রিল্যান্সারের সবচেয়ে বেশি ফাইট হয় আর কি, ঠিক আছে? যে গাছ কাটার জন্য 4টে এপিসি দিতে হবে, 4 ঠিকাদারকে কাজ দিতে হবে, কিছু এক্সেন এবং এসি সার্কেল কিছু হলো এটা যে সাইডে সবাইকে খুশি রাখতে হয়, কিছু করার নাই, 4জনকে কাজ দিতে হবে, ঠিক আছে? এটা একটা অপশন। আরেকটা অপশন হলো যে আমি একটা টেন্ডার করে একবারে কি আমি কাজ কাটাবো, আমি কাজটা করবো 3 মাস 4 মাস পর পর, তাহলে আমাকে 3টা আর 1.5 লাখ টাকা দিয়ে তো বোর্ড আমাকে এটা বলে দিচ্ছে, বোর্ড এবং টিআর যেটা অ্যালাউ না। গাছ কাটা এক ফিজিক্যাল এরিয়া তো একটা কাজ, এখানে আমি 3টা প্যাকেজ কেন করতেছি? তো এটা স্প্লিট করা যাবে না। এই জন্য আমরা বললাম যে একটা টেন্ডার করবো 5 লাখ টাকা, 5 লাখ যদি পার হয় 6 লাখ 10 লাখ একটা এমটিএম করবো বা টোটিএম করবো, করে একটা টেন্ডার করবো। টেন্ডারের ভিতর পেমেন্টটা আমি এভাবে বলে দেবো, দ্য পেমেন্ট শ্যাল বি মেড অনলি আফটার কমপ্লিশন অফ দিস। এখন তুমি লাইন আছে তোমার 100 কিলোমিটার, 100 কিলোমিটার লাইনের জন্য 5 লাখ টাকার কন্ট্রাক্ট করছে। 100 কিলোমিটার লাইনটা একসাথে কাটাবা না, 3 মাস পর পর, বা 100 কিলোমিটারই একসাথে কাটাবা, ঠিক আছে? 4টা সাইকেলে কাটাবা বা বছরে 3 বার কাটাবা, ঠিক আছে? তাহলে 100 কিলোমিটার থেকে একবার কাটাও, বছরে 3 বার কাটাবা, তাহলে তোমার টার্গেট হলো যে 3 বার কাটাবা। তাহলে 3 বার কাটালে তুমি দিয়ে দাও, দ্য পেমেন্ট শ্যাল বি মেড আফটার কমপ্লিশন অফ দিস 100 কিলোমিটার টিকেটিং, ঠিক আছে? জি স্যার। 100 কিলোমিটার টিকেটিং এর পরে সে একটা বিল পাবে, ঠিক আছে? তাহলে যদি তোমার 100 কিলোমিটার লাইন থাকে, এক সাইকেলে যখন তুমি কাটাচ্ছ একটা বিল সে সাবমিট করে দিবে, আবার 3 মাস পরে কি আবার তো 100 কিলোমিটার কাটাবা পরের সাইকেল, জি স্যার। তখন তো 100 কিলোমিটার কাটলো, আবার 100 কিলো বিল সাবমিট করলো, পেমেন্ট পেয়ে গেল। কোনো ঝামেলা আছে? স্যার এখানে না, যদি আমি স্যার, এভাবে ঝামেলা নাই। মাসও উল্লেখ করে যদি আমি 3 4 12
স্যার এমনি মন চায় তুমি দিবা, কোনো সমস্যা 3 নেই। 4 12 যদি আমি এভাবে ভাগ করে বলি যে এত কিলোমিটার এবং 4 মাসে এত টাকা এইভাবে কোনো সমস্যা নেই, এটা কাস্টমাইজ তোমার মতো দিলে। যেহেতু স্যার দেখা যায় যে বর্ষার সময় একবার কাটতে হয়, একবার শীতের শেষে কাটতে হয়, ঝড়ের সময় আগে দরকার ওই একবার কাটলে এই জন্য তো আলাদা আলাদা করে বিল দেওয়া যায়। এই জন্য তো এটা আরেকটা ব্যাপার আছে স্যার, একটু আমি শেষ করি। সবচেয়ে ভালো তো আমার মনে হয় এইটা, যেখানে কোনো মাছ দেই নাই, কয়বার কাটবো এটা দেয়। আমি আজকে 100 কিলোমিটার গাড়িটা শেষ মাথা মতো যাইয়া বর্ষাকাল আসবো, আবার আমি আজকেই শুরু করলাম পরের কিলোমিটার থেকে। মাস দিন কোনো দিন আমি সিলিং করে দিলাম না। স্পেসিফিকই ভালো স্যার, এভাবে ইউনিট ওয়াইজ দিলেই বিল দেওয়াটা সুবিধা হবে। এটা হলে তোমার জন্য ওপেন রাখবে। তোমার এমন একটা ঝড় আসলো যে তুমি 5 দিন আগে গাছ টাছ কাইটা শেষ করছো, 100 কিলোমিটারে বিল দিছো। এমন একটা দুর্যোগ ডিজাস্টার আসছে, ঝড় টর হইয়া যে তোমার 33 কিলোমিটার লাইনে 1 কিলোমিটার পরে পরেই যায় একটা করে গাছ করছে, তাহলে তোমার পুরা ট্রিটমেন্ট আবার দেখাইতে হবে না 5 দিন পরে? কারণ ওডিটা এসে বলবে যে ভাই 2 দিন তো টাকা উঠাই আপনি খাইলেন, তাই বলবে তো, ঠিক আছে? কিন্তু আলটিমেট যে সেই সময়টায় ঝড় হয়েছে এটা তো আমার রেকর্ডিং এ রাখতে হবে। এ ভাই ঝড় হইয়া সব গাছ ভাইকা টেকে বলছিল এই গাছ শোনাইছে, এটা হলো ঠিক, বুঝাইতে পারছি? কিন্তু তুমি যদি 3 পিস করে দাও যে 3 মাস পরে পরেই কাটাবো, তাহলে 3 মাসে একবার কাইটা পরের দিন যদি ঝড় আসে তুমি তো আর এই কন্ট্রাক্টটা ইউজ করতে পারতেছো না। যেহেতু কন্ট্রাক্টে আছে না 3 মাস ওটা পর। বলছি না, মানে বিলটা দিব আমি পর এত কাটবে আর কথা তো একই, বিল তুমি কিভাবে দিবা? বিল তো তোমার ডিপেন্ড করবে কাজের উপর, তোমার টাইমের সাথে কি বিল ডিপেন্ড করবে? তুমি 3 মাস পরে বিল দিবা, 3 মাসে কোনো কাজই করাই না দুটাই উল্লেখ থাকবে, দুটাই উল্লেখ থাকবে। ভাই তোমার 4টা 5টা 10টা উল্লেখ করে আমার সমস্যা নেই, তুমি ম্যানেজ তুমি করবা, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে এখানে হলো স্বাধীনতা, যে যেভাবে, ঠিক আছে? এটা ডিসকাশন, এটা নির্ভর করে তোমার ঠিকাদারের উপর, তোমার এরিয়ার উপর, তোমার অফিসের উপর। বুঝতে পারছো? জি স্যার। না, আমি বেসিক কনসেপ্টটা কি বুঝাইতে পারছি না? নাসিম বলো। জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। এটা এভাবে স্পেসিফিক্যালি দিলে বিল নেওয়া বা বিল প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মানে তোমার কি একটা রেভিউ করে তোমার 1 বছর কিন্তু গাছ কাটতে পারতেছি না? জি স্যার, একটা টেন্ডারের মাধ্যমেই আমি আমার 33 কেবি হোক আর 11 কেবি হোক সবগুলাই কাটতে পারছি। জি কাটতে পারছি। এখন তোমার বিলটা যদি কাজ করতে সমস্যা হয় যে সবাইকে ভাগ করে দিতে হবে, তাহলে তুমি ওটা তুমি তোমার ম্যানেজ করতে হবে। ভাই কাজ পাইলে একজন, তুমি ভাই তার কাছ থেকে বুঝে নিও। সামনের বছর আমি আরেক ঠিকাদার নিতে, ঠিক আছে? তো আমার তো হেড অফিস থেকে ভাই এটিপি এরকম ভাগ করে দিবে না। আগে যা হবার হয়েছে এখন আর দিবে না। আগে পিডিবি ছিল, এখন কিছু করার নেই, ঠিক আছে? আলটিমেট তো তোমাদের হাত পা বাঁধা, আমারও হাত পা বাঁধা। বোর্ডে গেলে মানে কি ঘাম বেরা যায়, বুঝতে পারছো? এবার তো মিজান স্যারকে বলছি যে নাকে খত দেন যে কোনো এটিপি স্প্লিট করা হয় নাই। তখন আমরা যে এসি স্যার আর চিফ স্যারকে নিয়ে দেখি করছি, স্যার এখন কি করবেন? গাছ কাটার আর গাড়ির তো 3টা রাখতে পারতেছি না, ঠিক আছে? নাকে খত কি মিজান স্যার দিবে না এসি স্যার না চিফ স্যার কে দিবে বলো? এখন ম্যানেজমেন্টের ওয়ে আউট বের করে নিতে হবে। কাজ একটু বোঝার চেষ্টা করলে ডিপে ঢুকলে ওয়ে আউট অনেক আছে ভাই। আমি একটা সিম্পল দেখাইলাম, তোমাদের মতো করে ম্যানেজ করবা, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো যে এই গাছ কাটার পেমেন্ট নিয়ে যে 14টা টেন্ডার করতে হবে 1 বছর ধরে। এখানে একটা আমার কোশ্চেন আছে, এটা হচ্ছে গাছ কাটার নরমালি আমরা টেন্ডার করতে করতে দেখা যাচ্ছে লাস্টে করি, এই টাইমের ভিতরে আমরা 3 সাইকেল অথবা 2 সাইকেল গাছ কিভাবে কাটবো? কথার কথা গাছ লাস্টে করলে তো তাহলে অল্প একটু গাছ কাটার জন্যই করেন, 12 মাস কাজ করেন নাই, তাহলে তো কোনো দরকারই নেই গাছ কাটার। এখন এখন যে আচ্ছা, আমি বলি যখন দরকার। আরেকটা বেসিক কনসেপ্ট হলো ভাই গাছ কাটার টেন্ডারে আপনি জানেন যে আপনার লাইনে কি পরিমাণ গাছ আছে এরিয়া বেস। আপনার এপিপি পাস করার আগে গাছ কাটার একটা কন্ট্রাক্ট করে বসে থাকবেন, নাকে তেল দিয়া জুম করতে ঘুমাবে এই কন্ডিশন দিয়া। কারণ কি গাছ কাটাইলে আপনি বিল দিবেন, নাইলে দিবেন না। আপনি তো তার কাছে চুক্তি করছেন, আর বিল দিবেন কাটা হলে, আপনি না কাটলে তো তাকে দিবেন না, ঠিক আছে? আপনার যখন কাটার সময় হবে আপনি বলবেন যে ভাই এখন আমার এই ফিডারটা কাটো, আপনি আরেকটা চিঠি ইস্যু করবেন ওয়ার্ক অর্ডারটাই। বুঝাইতে পারছি? কাজ যদি না হয় বিল দিবেন না, হইলে বিল পাবে। আর আপনি তো কোনো পারফরমেন্স গ্যারান্টি দিবেন না। ও যদি কাজ করে ও বিল দিবে, ওই বিল থেকে 10% রিটেনশন মানি কাইটা রাখবে। ওর তো কোনো খরচ নাই, আছে? এই শর্ত মাইনে যে কাজ করতে আসবে নাহলে নাই। আর যদি কন্ট্যাক্ট করলেন যে আপনার এরিয়ায় গাছপালা নাই, বছরে একবার কাটান,
তাহলে টেন্ডার করবেন কাটা, যখন কাটান তার 2-3 মাস আগে বা শুরুর দিকে টেন্ডার করে বসে থাকবেন, কাটাবেন বছরের শেষে যে 1 করে কাটান, তখন কাটে যা বিল আসবে বিল করে কন্ট্রাক্ট শেষ করে দেবেন। গাছ কাটা টেন্ডার আর একটু টেন্ডার কোনোদিন ক্যারিড ওভার করা যাবে না। আর কিন্তু এটা হবে না যে 89 গাছ কাইটা নিলাম, এটা ক্যারিড ওভারে পরের বছর যাবে। সকালবেলা মিজান স্যার বলে দিচ্ছে, ঠিক আছে? তোমার ফারুক বলো, বগুড়া টু স্যার তো বলো, যা যা কোশ্চেন আছে মন খুলে বলো ভাই, আমি তো বাইরের লোক না, তোমাদেরই বড় ভাই, বলো। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গাছ কাটার জন্য তো বিল ওরা বারবার চায় না। সমস্যা হচ্ছে আমরা যেটা ভয়েস করি যে একই গাছ দুইবার কাটা দেখায়, সেক্ষেত্রে আমাদের সহজ প্রসিডিউর দুইবার অথবা এখন পিকচার এদিন অর্ডার করতে 4বার কাটতে হবে। এখন আমরা তো নর্মালি 2-3বার, সেদিন একটা অর্ডার দেখলাম যে 4বার গাছ কাটতে হবে, লস হবে। 4বার গাছ কাটতে হলে তোমার যদি 100 কিলোমিটার লাইন থাকে, তুমি তো চুক্তি করবা 400 কিলোমিটারের জন্য। 400 কিলোমিটার বাজেট তুমি এসি স্যারকে বলবা, বুঝতে পারছো? তোমাকে যদি 4বার লাইন গাছ কাটতে বলে, তোমার যদি 100 কিলোমিটার লাইন হয়, ঠিক আছে, তাহলে 4-100 কত হয়? 400। এসি স্যারকে বলতে হবে স্যার আমাকে 400 কিলোমিটার বাজেট দেন, এপিপি দেন, ঠিক আছে? যদি তখন বলে তোমার এপিপি আছে কত, এত টাকা দিয়ে কত কিলোমিটার কাটা যাবে, এত কিলোমিটারে দিলে তোমার কয় সাইকেল হবে? 2 সাইকেল হলে 2 সাইকেল, 3 সাইকেল হলে 3 সাইকেল, 5 সাইকেল হলে 5 সাইকেল, ঠিক আছে? বোঝা গেল? ভাই আমার কিন্তু চাকরি থাকবে না, গাছ কাটা নিয়ে আর কোনো ক্লারিফিকেশন আসবে। বিধান স্যার আমাকে কিন্তু ধরবে ভালোভাবে, তুমি সারাদিন কি বক বকাইছে চাকরি বলে দিলাম। আমাকে আজকে স্যার অ্যাসাইনি করছে যে গাছ কাটার এপিপি আর একটু এগুলা নিয়ে কথা বলার জন্য। তোমার বলে বলো আর কি কোয়ারি আছে? আর কোয়ারি নাই স্যার, কোয়ারি আসি পরে আবার বলবো না। আর কার কোয়ারি আছে বলো? গাছ কাটার তো আমরা ওয়ার্কসেট ডকুমেন্ট এটা ইউজ করবো যদি আরএফকিউ সিলিং এর মধ্যে থাকে। আর যদি এলটিএম ওটিএম এ থাকে, যেই ডকুমেন্ট ইউজ করি পেমেন্ট স্ট্রাকচারে যায় এরকম করে বানাইতে হবে পেমেন্ট, ঠিক আছে? আপনার কোর্টে বল রাখতে হবে, বুঝতে পারছেন? স্যার আদাব স্যার, প্রশান্ত বলছি স্যার, লালমিয়ার থেকে। প্রশান্ত বলো ভাই, তুমি এতক্ষণ চুপচাপ কেন? তোমার তো অনেক কোশ্চেন আসার কথা, তুমি সিনিয়র মানুষ। স্যার শুনতেছিলাম স্যার, আর গ্রাহক আসতেছে স্যার মাঝে মধ্যে, ওই জন্য স্যার একটু। আমারও গ্রাহক আসতেছে, দেখো না তোমাদের ক্লাসের ফাঁকে ফাঁকে অন্য কাজ করি। বলো। জি আপনি স্যার এই যে 100 করে চলেন স্যার, আসলে ওই 2-3বার বছরে গাছ কাটায়, আসলে এটা স্যার কাটতেই হয়, কারণ একবারে একটা গাছ কেটে তো একটা লাইন থেকে এটা হয় না, অবশ্যই এটা হয় না। অবশ্যই। এখন স্যার আমি ওই যে গাছ কাটার টেন্ডার করতেছি স্যার, মানে প্রক্রিয়া শুরু করছি। এখন স্যার আমার স্যার এক্সিস্টিং যে 11 কেবি আছে, ওর দেখা যাচ্ছে 50 যে আমি 4 লাখ টাকা বরাদ্দ আছে স্যার, ওই 50% কাটতেই আমার 4 লাখ টাকা শেষ হয়ে যাচ্ছে স্যার ওই রেট। এটা তো এখন কিছু করার নাই, এটার জন্য তোমাকে বাজেট চাইতে হবে। এটা তো আর ডিপিআর বা আমার ইস্যু না আর কি। ঠিক আছে? এখন তোমাকে বাজেট চাইতে হবে, আর তার যদি আবার বাজেট দেয় আর একটু করলে করবো। আর নেক্সট ফিসকাল ইয়ারে যখন যাবা তখন এপিপির সময় তুমি 15-20 লাখ টাকা একবারে যাবা, চাই ফাইট করে নিবা। মিজান স্যার নিতে চাইবে না, মিজান স্যার তো নেক্সট সবচেয়ে চিন্তা মানুষ, জানেন না জানি স্যার, তাহলে জানি। আমার রুমে আসলে দেখতে পারো আমার একদম গ্রুপের মধ্যে বসাইছি। সমস্যা নাই, আমাদের পকেট থেকে কাটা যাবে, আবার পরে ম্যানেজ করে দেবে। এই জন্য আরে বললাম, অত টাকা ম্যানেজ করা যাবে না, ওটা আমার আমি 50,000 টাকা দরকার স্যার। এখন তোমার লাইন যদি ওইরকম থাকে, তোমার এসি চিপ তুমি ফাইট করে নিবা। এটা কি ভাই আমি ব্যক্তিগত কাজে নিচ্ছি? আমার লাইনে আমার কাটতে হবে 4 বার, আমার 4 লেখা হবে না স্যার, ঠিক আছে? এখন আমি টাকা আমার পকেটে ঢুকাই না কি করি, এটা স্যার আপনি মনিটরিং করেন, আমার এসি স্যারকে বলে দেন। আমাকে দিতে হবে ভাই, তোমার ভলিউম থাকে অন্যরকম। আর যদি না হয়, আমি চাইছি ফাইট করতে পারিনি, আমি কাটতে পারবো না, আমার ডিসকাউন্ট আসবে, পাবলিক সার্ভিস পাবে না। আমাকে যখন ধরলে বলো স্যার আমি তো লাইনটা একবার কাটতে পারছি, কি করবো স্যার? ঠিক আছে? হ্যাঁ এটাই স্যার, এটা একটা জটিলতা হয়ে দাঁড়ায় স্যার। দুর্নাম আমাদের এসএনডি লোকজনের আছে। এসএনডি লোকজনের মানে প্রকুরমেন্টের সবচেয়ে বড় দুর্নাম হলো প্রকুরমেন্টের। আমি তো সবচেয়ে দুর্নামের জায়গায় চাকরি করি। প্রকুরমেন্টে চাকরি করি মানে সবাই জানে না যে আমি করাপ্টেড। অল ওভার দ্য বাংলাদেশ, এটা বাংলাদেশের কালচার।
জি স্যার। ঠিক আছে? আমার বউ তো ভালো করে জানে আমি করাপ্টেড কিনা। আমার বউয়ের আপন বড় বোনও বিশ্বাস করে না, টাকা না চাইলেও দেওয়া যায়, কমিশন খায় কোটি কোটি। ঠিক আছে, আর বাইরের দুনিয়ায় না যায় তাই তুমি করাপ্টেড কিনা আমি করাপ্টেড কিনা এটা অলমাইটি আল্লাহ আর আমি জানি। আমি ভাই আর কাউরে চিনি না। আমার জবাব দিতে আল্লাহর কাছে। করাপশন বা এথিক্স এটা তো নিজের জন্য, এটা তো লালন করা জিনিস, এটা ইনস্টিটিউশন তোমাকে চাপাই দিবে না। হ্যাঁ চাপাই দিবে, তোমার ফ্যামিলি নামে যে ইনস্টিটিউশন আছে সে তোমাকে চাপাই দিবে। তোমার আমার বাবা আমাকে এভাবে মানুষ করছে, মরে গেলেও দিকে বলেও হাঁটবে না। ঠিক আছে, জি স্যার। এখন এটা হলো তোমার ব্যাপার। এখন তোমার ব্যাপারে যে তোমার বিভিন্ন স্ট্রংলি কথা বলে দিতে হবে। এখন দুই একজন আমরা যদি করাপশন করি, এখন আমাদের নাম সবার হবে, ডকুমেন্টের নাম সব জায়গায়, এটা বলার কিছু নাই। এখন দেখি স্যার, ওই যে এই মাসে 25 তারিখে স্যার বাজেট মিটিং আছে স্যার সার্কেল ভিত্তিক, তখন স্যার তুলবো আর কি বিষয়টা আর কি। এরকম স্যার আমার এই ধরনের প্ল্যানিং আছে স্যার। তুমি তুললা বাজেট মিটিং এ, এরপরে যদি না দেয় তাহলে তো এটা ভাই তোমার কিছু করার নাই। হ্যাঁ আমি চেষ্টা করবো স্যার, আমি চেষ্টা করবো। হ্যাঁ এটা চেষ্টা করবো স্যার এবার স্যার। তোমাকে যেন বলতে না পারে যে প্রশান্ত 4 লাখ টাকার গাছ কেটে 2 লাখ টাকা পকেটে ঢুকাইছি, ও আরো 10 লাখ টাকা চায়। তবে আমি পকেটে ঢুকাইছি না কি আইসা বের করে যান, তোদের কাছে না। রিপোর্ট আছে, হায়ার অথরিটি আছে, আপনি বের করেন। তো বের করার দায়িত্ব তো আমাদের স্যাররা, তাই জি না? জি জি স্যার। আমি যদি আকাম কুকাম করি, আমাকে ধরার দায়িত্ব স্যার, এখানে তো আমাদের স্যাররা আছে, তাই না? জি অবশ্যই জি স্যার। আপনার তো দায়িত্বশীলতার উঠতে কেউ না, সবারই অ্যাকাউন্টেবিলিটি আছে। যাই হোক, আনুষ্ঠানিক কথাবার্তা, এই জন্য তোমার জায়গায় তুমি চেষ্টা করবো আর কি। আর ঠিকাদারের 1 কাপ চা খাবা, ঠিকাদারের কাছে 1 টাকা নেবা, ও আমাদের কাছে এসে বলবে যে ওরে 1 লাখ টাকা দিচ্ছি। 1 কাপ চা খাওয়াই বলবো ওরে তো আমি রেস্টুরেন্টে চাইনিজে ডেলি খাওয়াই, 12 মাস আমি ওরে নাস্তা করাই, বিকালবেলা হইলে আমি ওরে নাস্তা করাই। নেহা হইলে রাস্তায় 1 কাপ চা খাও 4 টাকা দিয়ে, ও বলবো যে ডেইলি বিকালবেলা আমি ওরে নাস্তা করাই। ঠিক আছে, এটা কমন বাংলাদেশের কালচারে। তো এগুলো স্কিপ করা অনেক ভালো। আর চা যদি খাইতে হয় ঠিকাদার কাছে, ভাই রাস্তায় দেখা হয়েছে, খাবো, শর্ত হইলে একটা আমি খাওয়াবো, এটা আমি করি। ঠিক আছে, রাস্তাঘাটে যদি আমার কারোর সাথে এরকম ঠিকাদারি কাজ বা এরকম থাকে কলিগ ভাবে, ভাই চা খাইতে পারি, পেমেন্ট আমি দেবো, আগে পেমেন্ট দিয়ে পরে চা বানাইতে দেবো, এটাই সহজ হিসাব। ঠিক আছে, জি ধন্যবাদ স্যার। মনে করে এটা তার ব্যাপার, যার যার সেফটি সিকিউরিটি মেন্টাল স্যাটিসফ্যাকশন তার কাছে। যাই হোক, তাহলে আমার গাছ কাটার জ্ঞান নিয়ে আমার কাছে মনে হয় না। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এটা নিয়ে। ইমদাদ, ভাই বলেন প্লিজ। আপনার সেশনকে শেষের দিকে তাহলে পুরো সিস্টেমের উপরে আবার 10 মিনিটের জন্য একটা ওভারভিউ করবেন, কারণ অনেকে তো বিভিন্ন জায়গায় দিলাম সেশন 5টা মতো আছে, আমি আরেকটা এখন আগে ওই যে 21 দিনের টাইম ফ্রেম, এটা তো আমরা এক্সটেন্ড করতে পারতেছি, এটা একটা সুবিধা, তাই না? যে এটা আরো একটু ক্লিয়ার করে বলে দেন যে আমরা তো সাধারণত আরো একটু 21 দিনই মেনটেন করা হয়, তো যেহেতু এখানে আপনি এর কোনো স্ট্যান্ডার্ড টাইম নেই, এটা আদিকাল থেকে ধরেন যে ট্রেডিশনালি আপনাদের চলে আসতেছে, আসলে তা না। আর একটু আমরা মেনলি চিন্তা করি যে ইমার্জেন্সি পিরিয়ডে অল্প টাকার মতো, ইমার্জেন্সির চেয়ে আগে হলো অল্প টাকা ফ্রেশ হতে। এখন আমি 5 লাখ টাকার টেন্ডারের জন্য ওপেন টেন্ডার করলে 1 লাখ টাকা বিজ্ঞাপন দেবে, এটা কি ইপিসিএর প্রকিউরমেন্ট হলো? এটা কি ইপিসিএর অপারেশন হলো? নেভার এভার। ঠিক আছে, তাহলে অল্প টাকা টেন্ডার করতেছি, কারণ আমার যদি রেডিমেড দরকার হয় আমি সব একসাথে নিয়ে নিবো 20 দিন 21 দিনের মধ্যে। কিন্তু আমার যদি থাকে আমি গাছ কাটাবো, তাহলে তো আমি 1 বছর ধরেই কাটাবো এই আরেকটু। ঠিক আছে, কনসেপ্ট হলো এইটা, কোনো বাইন্ডিংস নাই, ডিপেন্ডস অন প্রকুরমেন্ট নেচার, আমি কি ধরনের কাজটা করতে যাচ্ছি। ঠিক আছে, আমি টেন্ডার করবো একটা, টিপিআর বলে দিচ্ছে স্প্লিট করা যাবে না, আমার গাছ তো বছরে 4বার কাটতে হবে, তাহলে আমি টিপিআর বলে দিচ্ছে আমি 4টা টেন্ডার করতে পারতেছি না, তাহলে আমি কি করবো? তাহলে আমার সুযোগ আছে ওই জায়গায় টাইম একটা টেন্ডার করে বলে দেবো যে বছর হলো 10 মাস, জুলাইতে যদি টেন্ডার করি সামনের জুনের 20 তারিখ মধ্যে কমপ্লিট হবে, 11 মাস টাইম। 11 মাসের মধ্যে আমি যখন যেটা কাটাবো, যে প্রতি 100 কিলোমিটার বা 50 কিলোমিটার কাটাইলে আপনি একটা বিল সাবমিট করবেন, আপনাকে আমি পেমেন্ট দিয়ে দেবো 10% কাইটা। 10% কাইটা কেন রাখবো? কারণ আপনি যদি ভাগদার আবার 100 কিলোমিটার কাটার জন্য আপনাকে বলি, আপনি যদি না কাটেন সেটার পানিশমেন্ট হিসাবে, সিকিউরিটি হিসাবে। ঠিক আছে, 21 দিন জিনিসটা ভুলে যাই, বিশেষ করে ওয়ার্কসের ক্ষেত্রে। আসলে ডিফেন্স করবে কি ধরনের নেচারে কাজ করতেছে। ঠিক আছে, ভাই যেটা মনে হয় যে আমাদের তো মানে ম্যাক্সিমাম অফিসে গাছপালার টেন্ডার আমি ওই শুরু করছি আর কি, এখন শেষ করতে পারিনি, তো মনে হয় যে এই মাসে হয়ে যাবে, তাহলে তো মাস থাকে আমার হাতে 6 থেকে 8 মাস থাকে, তাই না? যদি আমি এই মাসটাও কাউন্ট করি,
তাহলে তো এখন এই 8 মাসে 2 সাইকেলে তো করা যাবে তাই না? দিয়ে আমি বলে দিলাম যে 2 ভাগে তাকে পেমেন্টও তো দেওয়া যাচ্ছে তাই ইজিলি। দেওয়া যাবে। আপনার এই ডকুমেন্টটা হলো বাইনারি। এই ডকুমেন্টে আপনি যেভাবে যা বলবেন সেভাবে কালেকশন করবেন, এই ডকুমেন্টে যেভাবে বলবেন সেভাবে পেমেন্ট দিবেন। মানে এই ডকুমেন্টে আপনি ঠিকাদারকে দিচ্ছেন, ও এইটা মাইনে আপনার কাজ করতে আসবে। এই ডকুমেন্টের বাইরে আপনি যাইতে পারবেন। এই ডকুমেন্টে আপনার কাস্টমাইজ করার কারণ কি, আমি তো এটা স্ট্যান্ডার্ড ডকুমেন্ট বানাইছি। এগুলো স্ট্যান্ডার্ড কেন? কারণ সবাই এটাকে কাস্টমাইজ করে, যার যার পার্সোনাল ঠিক না? তাহলে তো স্ট্যান্ডার্ড বলতো না, ফিক্সড একটা বানাইছি খাইরা দিতেছে, তাই না? এইটাই যে কাজের নেচার কাজ কিভাবে করবো, নেচারের উপর ডিপেন্ড করে আমাকে কাস্টমাইজ করার অপশন আছে। বেসিক জিনিসগুলো ঠিক নাই, পেমেন্ট টোটালি আমার কাস্টমাইজ করার অপশন আছে। ডেলিভারিটা আপনার টোটালি কাস্টমাইজ করার অপশন আছে, ঠিক আছে? আমি বললাম যে আমি একটা টেন্ডার করতাম 500 পাসওয়ার্ড, আমি 3টা কনসালটেন্ট, আমি 500 পাসওয়ার্ড আমি আমার স্টোরে রাখলে এগুলো পৌঁছবে। আমি বলে দেবো 6 মাস পরে দিবে 100, পরের 6 মাস পরে দিবে 200, পরের 6 মাস পরে দিবে বাকি 800। ওর কাছে যখন মালটা রইলো, নতুন রইলো, ও আমাকে মালটা দিলে সার্টিফিকেট দেন, আমি ওয়ারেন্টি কাউন্ট আমি 500 পাসওয়ার্ড এখন নিয়ে আমার ওয়ারেন্টি কাউন্ট শুরু হয়ে যাবে। স্টোরের মধ্যে পৌঁছবে বলে নষ্ট হবে, ইনভেন্টরি কস্ট বেড়ে যাবে, সবই আমার লস। লাভ কি? তার লাভ। টাকাও আগে নিয়ে চলে গেল, মার্কেটিং করে টাকা দিতে হবে। ঠিক আছে এমদাদ ভাই, জিনিসগুলা জাস্ট হলো আপনার পারসেপশন, সব জায়গায় হলো সোশ্যাল সার্ভিস। ঠিক আছে, কিভাবে আমি বেস্ট আউটপুট বের করবো, কোয়ালিটি আউটপুট বের করবো, ঠিকাদারও ধরা থাকবে, আমি কাজটা সুন্দরভাবে করতে পারবো। পেমেন্ট স্ট্রাকচারটা জাস্ট লাইক দ্যাট। ঠিক আছে ভাই? স্যার আরেকটু বলতে চাচ্ছিলাম স্যার, যেটা হচ্ছে কি আমরা তো স্যার এখন যদি নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে গাছ কাটার টেন্ডার করি, তাহলে তো স্যার আমাদের মোটামুটি জুন পর্যন্ত একটা টাইম থাকে যে এই জুন পর্যন্ত আমি গাছ কেটে তারপর ফাইনাল বিলটা দিব আর কি। এটা আপনি বারবার বলছি যে জুনের ফিক্স, আপনি 10 দিনের তো সাবমিট করে আরেকটু বানাবেন। হ্যাঁ সেটা জুনের মধ্যে স্যার, জুনের মধ্যে। এখন স্যার অনেক অ্যাকাউন্ট সেকশন থেকে অনেকে স্যার বলার চেষ্টা করে যে আরএফকিউ বলার কেউ নাই, বিনার কানি আমার সাথে কথা বলতে বলবেন। ঠিক আছে? অনেকে স্যার বলার চেষ্টা করে যে যে আরএফকিউ তো আসলে এটা যে কাজগুলো সময়ের মধ্যে করতে হয় শর্ট সময় আর শর্ট টাকার জন্য। ঠিক আছে, আমার এখন ইমার্জেন্সি একটা জিনিস দরকার, 20 লাখ টাকা লাগবে, আমি ওটা আরেকটু করতে পারবো? শর্ট সময়ের জন্য ইমার্জেন্সি আরেকটু করতে পারবো? না তো টাকা হলে তো তখন আবার ওটিএম হয়ে যাচ্ছে। ডিপেন্ড করতেছে টাকার উপর, নয় শর্ট টাইম। শর্ট টাইম একটা পারসেপশন আছে, যেহেতু টাকা দেন শর্ট টাইম। ঠিক আছে, কারণ অপারেশনাল কস্ট বেড়ে যায়, টাকার থ্রেশহোল্ড আছে। আমার এই মধ্যে একটা ব্রেকার দরকার, সেটা আরেকটু করে দিতে পারবো? 50 লাখ টাকা দাম হলে কথার কথা। ইমার্জেন্সি দরকার, ইমার্জেন্সি তো আর নাই। এইগুলো আমাদের আজকাল থেকে চলে আসা পারসেপশন, যেটা বলা আছে সবটাই। এই জন্য স্যার অনেকেই দেখছি স্যার, বিশেষ করে আরএফসিতে কমপ্লিশন টাইমটা কন্ট্রাক্ট থেকে কমপ্লিশন টাইমটা 1 মাস 2 মাসের বেশি দিতে চায় না। না এটা রং এই একটা স্যার, এটা রং কনসেপ্ট। ওয়ার্ক এর জন্য তোমার তো অনেক দিন থাকে। এখন যদি বলো চুন কাপ করে, এটার জন্য তার 1 বছর দিবা না এটার জন্য লাগবে না। ঠিক আছে, সেই গাছ কাটার টেন্ডার, এটা কি তুমি 10 দিনে কি তুমি 4বার গাছ কাটাবা 10 দিনে? এটা তো সম্ভব না, তো ফিজিক্যালি তো সম্ভব। তাহলে এটা তোমার টাকা, তখন তো দুদক এসে বলবে সব টাকাই তুমি পকেটে নিচ্ছ, একটু দিনের মধ্যে 4বার গাছ কাটাই ফেলাইছো। এর জবাব কি দিতে পারবো আমরা, বলো? না কেউ দিতে পারবে না। তাহলে আর যে টাইম বাড়াই দাও, তখন আমি যেটা বললাম এটা লজিক্যাল কিনা বলো? না অবশ্যই লজিক্যাল স্যার। এই ডকুমেন্টে কোথাও বলা আছে কিনা যে 21 দিনেই করতে হবে? কোথাও বলা আছে কি? না এই বলা ডকুমেন্ট নাই। পৃথিবীর সিপিটিউর কোনো ডকুমেন্টেই বলা নাই যে ডেলিভারি পিরিয়ড কমপ্লিশন টাইম কত। এটা জাস্ট ডিপেন্ড অন দ্য নেচার অফ ওয়ার্ক। জি আর একটু তো দূরের কথা, কোনোটাতেই বলা নেই। ঠিক আছে, আমি তো একটা এক্সাম্পল দিলাম, 600 ট্রান্সফর্মার আমি একসাথে নিয়ে স্টোরে জঙ্গল বাঁধাবো, বসবে, নষ্ট হবে, লাগাইতে পারবে না, বিল দিয়ে দিব, ওয়ারেন্টি ক্লেম হবে, পুলিশে না লাগাই। এটা কি আমার ইফিসিয়েন্ট প্রকিউরমেন্ট হইলো? বরং আমি যে 3টা ধাপে নিতাম, তাহলে ওর ডিভাইসে থাকতো, নতুনই থাকতো। আমি ওর কাছে যখন নিতাম পুরান নিতাম, আমার এখানে খেলায় রাখলে তো পুরান হইতে থাকে। বোঝা গেল?
জি মিনার কানিস কেউ ডিস্টার্ব করলে আরে বলে আমাকে ফোন দিতে বলবো। এখন আরে তে ডিস্টার্ব করার মতো কোনো অফিসার নাই, ঠিক আছে? না, ঠিক আছে স্যার। পাঁচটা আরে তো জি disturb করার জি মতো কেউ নাই, ঠিক আছে? ওরা সবাই তোমাদের মতো ফ্রেশ, ওদেরকে বুঝাইলেই বুঝবে, না বুঝলে আমার সাথে কথা বলতে পারবে। মোটামুটি সব আরে ওর এখন ম্যানেজারের দায়িত্বে যারা আছে আমাকে ভালোভাবে চিনি, তোমার সাথেই কথা হয়। আর কোনো কোশ্চেন আছে গাছ কাটা বা এগুলা নিয়ে? আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে গাছ কাটার টেন্ডার যে ইয়ের মতো, মানে আউটসোর্সিং এর মধ্যে 1 বছর পার করে দেওয়া যায় কিনা, ওই যে টাইম শিডিউল। বুঝি না এই কথা? মানে আমাদের যে ফিসকাল ইয়ার থাকে আর যেটুকু ইয়ার, এটার বাইরে গাছ কাটার টেন্ডারে ওয়ার্ক কমপ্লিশন দেওয়া যাবে কিনা? না না এই যে এখানে যেমন এক বছর করলাম না, না 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 এটা করা যাবে না। আরএফকিউ টেন্ডারই ক্যারিড ওভার করে পরের ফিসকাল ইয়ারে নিয়ে যাওয়া যাবে না, এর মধ্যে শেষ করতে হবে। সব এই কাজ শেষ করতে না পারলে আর কাজ করবেন না, ওইটুকু করে কন্ট্রাক্ট ক্লোজ করে দেবেন। সব অন্যান্য সার্ভিসের যে ওটিএম ওগুলো কি? ওটিএম গুলো তো আজীবনই ক্যারিড ওভার যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। 50% ক্যারিড ওভার, একটার মধ্যে আরেকটা গোলা বানা। জি স্যার, আরএফকিউ বলতে জি স্যার, জি স্যার। না স্যার, জানার জন্য বলছি, গুলাইনি স্যার। আরএফকিউ কোনোদিন ক্যারিড ওভার হবে না, ঠিক আছে? জি স্যার, আরএফকিউ ক্যারিড ওভার হবে না। হ্যাঁ, এবার আরএফকিউ ক্যারিড ওভার। অবশ্যই যে ফিসকালের ওই ফিসকালের তাকে পেমেন্ট দিয়ে ক্লোজ করতে হবে। এরপরে আর গাছ কাটা নিয়ে আর কি কোশ্চেন বলবো? এটা 100% প্রোগ্রামিং এন্টিটির গাছ কাটতে হয়, 100% কি লাগে প্লিজ বলেন কে? ওই যে ঠিকাদার যে রেটটা দেয়, সেটা যদি ঠিকাদারি প্যাডে না দেয়, যে শিডিউলটা আমরা তৈরি করি, ওটার মধ্যে এই বসাই শিডিউল, জি স্যার, বসাই দিলে কি হবে না প্যাডে দেওয়া লাগে? নিয়ম হলো পেডে দেওয়ার, ওদেরকে তো পেডে দেওয়া শিখান ভাই, খাইটান 1 টাকা। আমি তো রাশিয়ার গুলারে শিখাই বেড়াইছি, সারাদিন জারির উপর থাকে, সেগুলো আর একটু করে ডায়মন্ড ভাই একটা আছে, আর কে আছে, ঠিক আছে? আরে ভাই এইগুলা কি কঠিন জিনিস? আপনি সব কপি দিয়ে দিবেন, দোকানে যাই তৈরি করে নিয়ে আসবেন, শিখান আস্তে আস্তে, ঠিক আছে? দিলে যে হবে না তা না, কিন্তু দেওয়ার নিয়ম না, ওইখানে বলাই আছে লেটার হেড পেজে যে সাইনের কথা বললেন স্যার, ডকুমেন্টের যে সাইন থাকবে প্রত্যেক পেজে, আপনি করবেন। প্রকিউরমেন্ট এন্ট্রি যেটা করবে আর কি। হ্যাঁ, আপনি যখন ডকুমেন্টটা ইস্যু করবেন, একটা ডকুমেন্ট তৈরি করবেন, তৈরি করে প্রত্যেক পেজে সাইন দিবেন, ইনিশিয়াল দিবেন, এবং এই ডকুমেন্টটা 3 জনকে দিলে 3টা ফটোকপি কইরা ওই যে উপরে নাম লেখার জায়গা আছে, নাম লিখে তারে দিয়ে দিবেন। অন্য একজনকে মেন কপি দিব না সবাইকে ফটোকপি দিব? আপনি কাউরে দিবেন না, সবাইকে ফটোকপি। আচ্ছা, ফটোকপির মধ্যে এই জায়গায় নামটা খালি লিখে দিবেন। আপনার নামটা কি অরিজিনাল হচ্ছে না কলমে লেখা? নামটা তো কলমে লেখা অরিজিনাল হচ্ছে, এটা তো ব্ল্যাঙ্ক থাকবে। আপনি অরিজিনাল কপি যখন বানাবেন, এটা ফাঁকা থাকবে। এই অরিজিনাল কপি বানায় আপনি সাইন টাইন কইরা 5টা ফটোকপি করলেন 5 জনকে দেওয়ার জন্য, আর মেইন কপি আপনার অফিসে রইল, 5টা ফটোকপি করে যখন 5 জনকে দিবেন, এই যে এই জায়গায় ফাঁকা জায়গায় কলম দিয়ে নাম লিখে দিবেন। যদি আমি আলাদাভাবে বানাই প্রত্যেকটার জন্য, বানাইলে সমস্যা নাই, তুমি বানায় যদি তোমার একসেন 5টা সাইন করে বানাবা, অবশ্যই। সাইন করতে যাবে, এখানে সাইন করতে হবে 10টা। না এই অংশটার জন্য, এই অংশটুকু তো আলাদাভাবে প্রিন্ট করা। এই অংশটার জন্য না, হাতে লেখা দিতে সবচেয়ে অথেন্টিক, কোনো ঝামেলা নেই। আচ্ছা, হাতে লেখা যাবে। আলাদা আলাদা এখানে তো এই পেজে সাইন করা লাগবে, এই পেজে সাইন করা লাগবে, একই ডকুমেন্ট সবার কাছে দেবে, সমস্যা নেই, ঠিক আছে? এই জন্য ঠিকাদারকে একটু ঠিকাদারকে ছাড় দিয়ে না। এই দেখেন এই যে লেখা আছে ইউজ লেটার হ্যান্ড প্যাড, অডিট আইসা যদি আপনারা ধরে যে ওই ও তো লেটার হ্যান্ড প্যাডে দেয় নাই, ও এখানে লেখা দিচ্ছে, আপনারা জবাব কি দিবেন বলেন? রাজশাহী পাস ইঞ্জিনিয়ার বলেন, এটার যদি অডিট আইসা, আর এবার সিপিটিউর অডিটটা আছে, মিউট হয়ে আছে আপনার মিউট হয়ে আছে রাজশাহী পাস। স্যার এটা স্যার করছিলাম আমি ঠিকাদারি প্যাডের পরে, স্যার আরে রনি স্যার বললো যে এই অ্যামাউন্টটা যেটা এটা শিডিউলেও বসাইতে হবে এবং ওখানে সাইন নিতে হবে যারা ওপেনিং কমিটিতে আছে। আর এটা ম্যান্ডেটরি না, ওপারে এখানে আমি স্যার পরে বললো যে এটা না করলে নাকি অডিট অবজেকশনে দিতে হয়, তখন কি সমস্যা? না ওটাই অডিটা প্রশ্ন হবে না, এই যে দেখেন লেখা আছে ইউজ লেটার হ্যান্ড প্যাড, ঠিক আছে? আর ওইখানে নিতে হবে কোথায় লেখা আছে
কারণ এইটা পূরণ করবে তার লেটারের পেলে এখানে যা আছে এগুলো সব পূরণ করে সে প্রিন্ট আউট দিবে এখানে সাইন করবে বুঝছেন আর আপনি যে ডকুমেন্ট সাবমিশন লেটারও স্যার সাবমিশন লেটারও এটা প্যাডে দিবে বিল অফ কোয়ান্টিটি সব পেটে দিবে যেটা শো করবে সেটাও দুইটাই। হ্যাঁ সব পেটে দিবে আর এই যে ডকুমেন্টটা তাকে ইস্যু করছেন এই ডকুমেন্টের প্রত্যেক পেজে ও সাইন আউট সিল মাইরা এই ডকুমেন্টটাও জমা দিবে খালি সাইন আউট সিল এইগুলো পূরণ করা লাগবে না এইগুলো পূরণ করা লাগবে না ঠিক আছে? স্যার তাহলে স্যার শিডিউল থেকে কি আমি যে এই পেজটা যেটা বিল অফ কোয়ান্টিটি হ্যাঁ এটাকে স্যার তাহলে সরাই ফেলবো ওটা ভিতরে একটা না 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 সরানোর তো দরকার নেই এমনিই যাবে সরাবেন কেন বই- বুঝতে গেলে মানে স্যার রিসেন্ট আমি এই কাজটা করলাম তো তারপরে আরও থেকে বলার পর স্যার এই কোশ্চেনটা আমার মনে আছে। আরে না এটা তো আপনার দিতে হবে নাইলে আপনি এই ডকুমেন্টে তো আপনি কি কাজ করাবেন এটাই বললেন না তাহলে হলো কিছু স্যার সব কপিটাও দিয়ে দেবো স্যার বিক্রি করার সময় হ্যাঁ সব কপি দিয়ে দিবেন বিক্রি তো করবেন না সব পুরোটাই না শুধু এই কয়েকটা পেজ পুরাটাই দিয়ে দিবেন কোনো সমস্যা নাই এখানে কি আচ্ছা। এমন আছে স্যার আরেকটা জিনিস স্যার যেটা ইনভাইটেশন অফ সাইনিং ইনভাইটেশন ফর সাইনিং কন্ট্রাক্ট তো স্যার যখন আমি শিডিউলটা রেডি করব যে আমি ঠিকাদারকে বলবো যে এত টাকা বা এত ডেটের যেটা সাবজেক্ট থাকে তো স্যার তখন তো আমি জানবো না যে কাজটা আসলে কে পাচ্ছে এটা তো পূরণ করব না এটা তো তাহলে- ফাঁকাই থাকবে এটা পূরণ করব হলো তাহলে স্যার এগুলো ফাঁকাই ফাঁকাই সব- নর্মালি ফাঁকাই রেখে করি সব ফাঁকা থাকবে রে ভাই আমি কি বলতেছি পূরণ করব খালি কোনগুলো আবার প্রথমকে দেখাই দেয় এই প্রথম পেজটা বানাবো নাম টাম লেখা ঠিক আছে এটাতে কোনো হাত দিব না গাইডেন্সে এইখানে যে পূরণ করবো এটা আমাদের জন্য ঠিক আছে যে প্রোগ্রামিং এন্টিটি লেখাই আছে এই পেজটা পূরণ করব এই জায়গাটা ফাঁকা রাখবো যে নাম লেখে দেওয়ার জন্য এইগুলা পূরণ করব ঠিক আছে এই পেজটা পূরণ করব এখানে পূরণ করব এইটার কোনো হাতই দিব না আমরা কোটেশন সাবমিশনের ও করবে তার লেটার হেড পেজে ঠিক আছে এইটাই পূরণ করব এই তিনটা ঘর ঠিক আছে বাকিগুলা সে পূরণ করবে তার লেটার হেড পেজে এই তিনটাও সে কপি করে করে উঠাবে ঠিক আছে এখানে যে পূরণ করব এই তিনটা ঘর যদি এই লামসাম হয় বাকিগুলা সে পূরণ করবে তার লেটার হেডে প্রিন্ট দিয়ে এগুলো সে লেখা লিখে পূরণ করবে এটার মধ্যে আমরা হাতই দিব না ধরবই না এটার মধ্যে হাতই দিব না কন্ডিশনের মধ্যে এখানে পূরণ করবো যে কয়দিনের মধ্যে সে দিবে জমা ঠিক আছে মানে এখানে তো বলে দিতে হবে কয়দিনের মধ্যে কাজ শুরু করবে বুঝতে পারছো জি স্যার এটা পূরণ করব এইটা পূরণ করবো অবশ্যই পেমেন্ট কিনে দিবা যেটা নিয়ে বারবার কথা বললাম ঠিক আছে এটাই তো সে দেখবে যে পেমেন্টটা কিভাবে দিব কন্ডিশন অফ কন্ট্রাক্ট এটাই সে করবে যে এই কন্ডিশনের এই কন্ট্রাক্টের কন্ডিশনটা কি এইটা কন্ডিশন আমাদের দিয়ে দিতে হবে না কয়দিনের মধ্যে কাজ শুরু করতে হবে কয়দিনের মধ্যে কাজ শেষ করতে দিতে হবে না জি স্যার এটা অবশ্যই পূরণ করতে হবে পেমেন্ট কিনে দিব আমাকে এখানে বলে দিতে হবে না জি স্যার এটা অবশ্যই পূরণ করতে হবে ঠিক আছে এইগুলা টোটাল কন্ট্রাক্ট প্রাইস এটা ফাঁকা থাকবে কন্ট্রাক্ট প্রাইস তো আমরা জানি না জি স্যার ঠিক আছে এটা ফাঁকা থাকবে এগুলো পরে পূরণ করবো যখন ওই যে কন্ট্রাক্ট হয়ে যাবে কন্ট্রাক্টের সময় তখন ঠিক আছে তারপরে এই যে দ্য প্রকিউরিং এন্টিটি শ্যাল রিটেন ইন আদারওয়াইজ ডিডাক্ট ফ্রম কমিশন পেমেন্ট যেটা বললাম ডিডাকশন মানে 10% কাটে রাখবে ঠিক আছে এখানে ফিক্স করে দেবো ওই যে লাল করে দিচ্ছে ওরা দেখছেন আমি লাল করি নাই ওদেরই লাল করা সিকিউরিটি 10% যে রিটেনশন মানে কাটে রাখবে কোনো জামানো নিব না পারফরমেন্স গ্যারান্টি দিব না সে যখন ওই যে বিল সাবমিট করে বিল থেকে 10% করে কাটে রাখবে ঠিক আছে এই গেল ক্যাপশন উইদিন 7 ওয়ার্কিং ডে রিসিভিং দ্য কন্ট্রাক্ট দ্য পেমেন্ট শেয়ার উইদিন 7 ডেজ আফটার রিসিভিং দ্য কন্ট্রাক্ট ইস্যু দ্য কমপ্লিশন সার্টিফিকেট এটা মানে কবে কমপ্লিশন সার্টিফিকেট ইস্যু করবে ঠিক আছে এগুলো 7 ওয়ার্কিং ডে এর মধ্যে দিয়ে দিব সাইড হ্যান্ড ওভার গাছ কাটার জন্য আমি কবে ডিলারের সাইডে আমাদের সাইড হ্যান্ড ওভার আপনি গাছ কাটার জন্য বলছেন ভাই গাছ কাটো শাট ডাউন দেয় নাই হইলো সাইড হ্যান্ড ওভার হইলো বিরোধ বলো জি না স্যার অবশ্যই সাইড হ্যান্ড ওভার আমি সাইড হ্যান্ড ওভার কবে করবো তাকে মিনিমাম 4-5 দিন আগে যে 7 দিন বলা আছে 7 ওয়ার্কিং ডে আগে বা সাইড হ্যান্ড ওভার টেকিং ওভার বাইরে টেক ওভার ভিজা নেওয়ার এরকম হ্যান্ড ওভারের ক্ষেত্রে বলা আছে মিনিমাম তাকে 3-4 দিন 5 যদি বলা না থাকে 3-4 দিন 5 দিন আগে তাকে জানাবা যে আমি অমুক দিন শাট ডাউন রাখবো আর আমরা তো মাইকিং করি ঠিক আছে তুমি ঠিক মতো লেবার টেবার রেডি রাখো ক্লিয়ার ইফেক্ট লাইবিলিটি পিরিয়ড এই যে ওয়ারেন্টি পিরিয়ড যেটা
ইস্যুইং কবে থেকে কাউন্ট হবে 6 মাস নয় 1 বছর থেকে কবে থেকে কাউন্ট হবে ইস্যুইং দ্য কমপ্লিশন সার্টিফিকেট যেদিন ইস্যু করব সেদিন থেকে কাউন্ট শুরু হবে ঠিক আছে বুঝতে পারছো জি স্যার বুঝতে পারছি স্যার আরেকটা জিনিস স্যার যে আরেকটা গাছ স্যার কাটার তো কোনো ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড আছে আমাদের নাই না স্যার তাহলে রাখবো না বলো স্যার আরেকটা কোশ্চেন স্যার যে টিইসি কত দিনের মধ্যে স্যার ওয়ার্ক অর্ডার দেওয়া লাগে মানে এরকম স্যার ওই যে ভ্যালিডিটি পিরিয়ড মানে স্যার এটা স্যার গুডস এর ক্ষেত্রে যে টিইসি এটা ওয়ার্কসের ক্ষেত্রে ওই টেন্ডার ভ্যালিডিটি কোথায় জানি বলা আছে কোথাও এক জায়গায় আছে না যে ভ্যালিড কতদিন এইখানে থাকে এই যে নামাজের ব্রেক দিবেন একবারে শেষ করে দেবো ভাই। একবারে শেষ হয়। মানে স্যার এইটা আমি বিজ্ঞপ্তি দেওয়ার এত দিনের মধ্যে আমাকে অবশ্যই ওয়ার্ক অর্ডার ইস্যু করতে হবে। কি ক্লাসে ছিল না নাকি স্যার ছিলাম স্যার মানে করতে পারো নাই এই যে ভ্যালিড কি বললাম কোটেশন মাস্ট বি আমি বুঝাইলাম না যে একটা দোকান থেকে বাটার কিনলে বাটারের মধ্যে লেখা থাকে না এক্সপায়ার ডেট কবে ওই ডেটের পরে কি আমরা খাই তাহলে কোটেশন যেদিন জমা দিবে এই যে কোটেশন মাস্ট বি ভ্যালিড ফর এ পিরিয়ড অফ অ্যাট লিস্ট কতদিন এটার এক্সপায়ার ডেট ভ্যালিডিটি কতদিন থাকবে আমি একে শেষ করে আগে শোনো মনে দিব তারপর বলো ঠিক আছে এইটা আমি বলে দিব কতদিন 20 দিন 30 দিন 20 দিন বলে দেয় 20 দিন ফ্রম দ্য ক্লোজিং ডেট মানে কি কোটেশন সাবমিশনের লাস্ট ডেট ওপেনিং ডেট যেদিন শুরু হবে তার 20 দিন পর্যন্ত আমি বলে দিব 20 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে কি ভ্যালিড থাকবে কোটেশনটা তাহলে কি কোটেশনে কি সে দাম কোট করছে না এই দামে সে কয় দিনের মধ্যে দিতে পারবে এই 20 দিন পর্যন্ত তুমি যা চাইছো তাই ঠিক আছে তাহলে এইখানে যেই কয়দিন যাবে এই কয়দিনের মধ্যে তাকে ওয়ার্ক অর্ডার অবশ্যই দিতে হবে এই 20 দিন যদি পার হয়ে যায় ক্লোজিং ডেট আজকে হলো 2 তারিখ ক্লোজিং ডেট এখানে 20 দিন দিয়ে দিচ্ছে তাহলে 22 তারিখের মধ্যে যদি ওই ইনভাইটেশন লেটার না দাও এই কোটেশন অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে তার মানে কি ভ্যালিডিটি টাইমের মধ্যে অবশ্যই নোয়া দিতে হবে এই ভ্যালিডিটি টাইমের মধ্যে ইভালুয়েশন শেষ কইরা অ্যাপ্রুভাল নিয়ে ইনভাইটেশন লেটার ইস্যু করতে হবে বা নোয়া দিতে হবে ক্লিয়ার বুঝা গেল জি স্যার বুঝা গেছে বসন্ত বুঝছো জি বুঝছি স্যার এটা নিয়ে কোনো কনফিউশন আছে না এটা নিয়ে কনফিউশন নাই স্যার এটাই হলো মেইন জিনিস যে কত দিনের মধ্যে ইভালুয়েশন শেষ করতে হবে নট অনলি ইভালুয়েশন ইনক্লুডিং অ্যাপ্রুভাল ইনক্লুডিং নোয়া অর ইনভাইটেশন লেটার ইস্যু ক্লিয়ার জি এই টাইমের মধ্যে এই টাইমটাই হলো যে কোটেশন ভ্যালিড তুমি 20 দিন চাইছো 20 দিনই দিচ্ছিস 20 দিন পরে কি কোটেশনটার ভ্যালিড থাকবে ইনভ্যালিড হয়ে যাবে তার মানে কি ভ্যালিড থাকা অবস্থায় তাকে নোয়া দিয়ে দিতে হবে তার মানে আমার গ্রাউন্ড থেকে চলে গেছে তার 20 দিনের মধ্যে আমি তাকে দিয়ে দিচ্ছি ফিরোজ বুঝতে পারছো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা যে বাটার আমি দোকান থেকে কিনছি 3 দিন ভ্যালিডিটি 3 দিনের মধ্যে স্যার আরেকটা জিনিস স্যার জানার ছিল বলো স্যার আরেকটা জিনিস যে স্যার কি মানে কত টাকা মানে টাকার উপরে স্যার যে কমিটি যে টিইসি কমিটিটা স্যার কেমন হবে মানে আমি স্যার 2 লাখ টাকার জন্য স্যার এক্সচেঞ্জ সার্কিট চেয়ারপারসন হতে পারে বা আমি বলি তোমাদের কমিটি কইরা দেওয়া আছে ডকুমেন্ট স্যার 9/1/2020 এর একটা অর্ডার আছে একটা অর্ডার যদি থাকে এটা দিয়ে আজীবন স্যার অর্ডারটা আমার কাছে অর্ডার বাতিল হওয়া পর্যন্ত আমাদের কাছ থেকে কালেকশন করে নিন ঢাকা রাজশাহী পাশে ভোট দিলে চলে আসতে পারবে ঠিক আছে জি স্যার আইসা তোমার তো দেখেই নাই মনে হয় আমি তোমার আমার মতো স্যার 20 এর জয়েনিং বিশেষ জয় নেই আমার তো স্কুল অনেকে চিনেই না কারণ আমি আমার রুম আর নিজাম স্যারের আপনার একটা ক্লাস করছিলাম স্যার যখন জয়েনিং করে প্রথমেই একটা সেশন ছিল স্যার ট্রেনিং এই রাজশাহীতে তুমি দু একবার আসবা না যাই হোক আমার মতো হয়েছে আর কি আমারও কেউ চিনে না কেন স্যার চিনি তো সবাই চিনি এই ক্লাস থেকে এনে চিনে কেউ আমার চিনে না কারণ আমি আইসা আইটা অফিসে আসি আমার কোনো গাড়ি ঘোড়া নাই রুমে একটা কিপের মধ্যে ছোট একটা রুম দিয়েছে স্যার আপনাকে সেটাই ঠিক আছে আর আইটা আসি বুঝছো বাইক চালাতে পারেন কি স্যার বাইক আমার ডেজিগনেশনের সাথে যায় না ঠিক আছে একটা গাড়ি ভাড়া করে নেন আপনি সবারই ব্যবস্থা করে দিচ্ছেন আপনার নাই আমার গাড়ির দরকার নাই এক্সপার্ট ডিসিপ্লিন করবেন ঠিক আছে যাই হোক এগুলো ওপেন ডিসকাস কথাবার্তা আর আমার সাবজেক্টটা জানোই তো ঠিক আছে সাবজেক্টটা যাই হোক কিছু করার নাই এটা আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলো
যে আইসো ফিরোজ অফিসে আইসো, ঠিক আছে? অফিসে আইসো, অর্ডার নিয়ে যাও, দেখা করে যাও, চা খেয়ে যাও, ঠিক আছে? আচ্ছা স্যার একটা স্যার। জিনিস আগে অর্ডার করলে পরবর্তীতে এটা বাতিল না করলে, এটা গভর্নমেন্টের স্যার এই গভর্নমেন্টের বিভিন্ন যে জিও হয়, পরিপত্র হয়, একটা পরিপত্র হলে কি পরবর্তী পরিপত্র বা ওটা বাতিল করা এখন কিন্তু অটো এটা চলতে থাকে, ঠিক আছে? এই যে আউটসোর্সিং এর পরিপত্র হচ্ছে 2018, আজকে এই চলতেছে, আমরা তো লেটেস্ট করে দিয়ে চলতেছে, প্রতি বছর যে হবে তা না, ক্লিয়ার? তাহলে যে অর্ডার করা আছে ওটা পরবর্তী বাতিল করা এখন তো এটাই চলবে, বুঝতে পারছো? জি স্যার আর কোনো ইস্যু আছে এটা নিয়ে? স্যার একটা নতুন বিষয় মনে পড়ছে স্যার, বলো। সেটা হচ্ছে স্যার বেসিক্যালি তো গাছ কাটার ক্ষেত্রে আমরা ঠিকাদারের কাছে টাকা নিয়ে নিজেরাই গাছ কাটি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ঠিকাদাররা বলে স্যার আমরা গাছ কেটে দিব। সেক্ষেত্রে স্যার ওই যে মাইকিং এর একটা বিষয় থাকে স্যার, কারণ আমি যদি 6 মাস ধরে গাছ কাটি মিনিমাম 15 থেকে 20 দিন মাইকিং করতে হয়। এই মাইকিং এর কোনো রেট আমরা বিএপির মধ্যে কি আলাদাভাবে দিতে পারি স্যার? গাছ কাটার মধ্যে মাইকিং এর রেট দিও না, ওটা অন্যভাবে মিনিমাইজ করে নিও। তাহলে তুমি একটা অ্যাডভান্স ওটাই আলাদা মাইকিং করার টাকা দিও যখন কাটবা, ঠিক আছে? এইগুলো জোড়া ডিসপ্লে পাঠায় না, বুঝছো? জি একটা জি অ্যাডভান্স ওটায়া, আর নাহলে এরকম করতে পারো যে 2 কিলোমিটার 5 কিলোমিটার কম কাটায়া ওইটা মাইকিং হিসাবে করে দিলে, কিন্তু কাগজে দেখাইলাম 5 কিলোমিটারই কাটছে লাগে, জি করাটাই কাটছে। এটা তোমার ইন্টারনাল ম্যানেজমেন্ট, এগুলো করতে হবে, ঠিক আছে? জব করতে গেলে পিওর গভর্নমেন্টে করো বা যেখানেই করো, পিওর গভর্নমেন্টে ছিলাম, এখন অফিস চালাইতে গেলে টুকটাক খালি মাথায় রাখবে যে তোমার নিজের রিজিকে না ঢুকলে তা আল্লাহ দেখতেছে। তুমি পাবলিকের টাকা যদি 5টা পয়সা রিজিকে খাও, তোমার ব্লাড পুরা 2 নাম্বার হয়ে যাবে, ঠিক আছে? জি জি এই ব্লাড দিয়ে তুমি তোমার বাচ্চা কাচ্চা প্রোডাকশন দিচ্ছ, বাচ্চা কাচ্চাকে খাওয়াচ্ছ, এটা রেসপন্সিবিলিটি জবাবদিহিটা মরার পর তোমাকেই দিতে হবে, ঠিক আছে? আর এটা কোনো ইনস্টিটিউট শেখাবে না, কোনো ব্যক্তি শেখাবে না, এটার জন্য তুমি মানুষ, আর গরু হইলো গরু, কুকুর হইলো কুকুর, তাই না? জি, এটা অবশ্যই। যার যার পার্সোনাল শিক্ষা, ঠিক আছে? তুমি এইখান থেকে 5 কিলোমিটার গাছ কম কাটায় মাইকিং করাচ্ছ, তবে তুমি তো অফিসের কাজই করাচ্ছ, অফিসটা মাইকিং করার জন্য যেহেতু কোনো শিডিউল নাই, কোনো কিছু দিচ্ছে না, বা ওইখানে ম্যানেজ করাটা সুবিধা, এইটুকু ইন্টিগ্রিটি তোমার নিজের থাকতে হবে অফিসার হিসাবে। স্যার বলো। স্যার এই ক্ষেত্রে মাইকিংটা স্যার ধরলে স্যার সমস্যা কি স্যার? মাইকিং ধরলে সমস্যা নেই, মাইকিং এর রেট কই পাবে, এক একজন এক এক রেট করবে, ওটা হলে আরেক ক্যাসাল, ধরলে কোনো সমস্যা নাই, ধরতে পারবে। তাহলে স্যার ওই রেটটা নিয়ে মেইন সমস্যা স্যার। রেটও সমস্যা নেই, বাজারে মাইকিং করতে কত যায়? এখন তুমি জুলাইতে টেন্ডার করলা, এই জুলাইতে সামনের জুনে মাইকিং করায় না, ও বলবে যে ভাই তখন মাইকিং এর রেট ধরছিলেন এই টাকা, বা এগুলা হয়ে যায় আর কি, বা ধরলেও সমস্যা নাই, বুঝতে পারছো? কিন্তু ওয়ার্কসের টেন্ডার ওই রেট শিডিউল মিক্সড হয়ে যায়, তো এই জন্য না ধরা বেটার আর কি। মানে রেফারেন্স থাকে না স্যার এই সমস্যাটা। রেফারেন্স থাকে না, ওয়ার্কসের সব রেট শিডিউল থাকে, তো একটা রেট শিডিউল বাইরে থাকলে ওটা খারাপ দেখায় আর কি। বা বুঝতে পারছি। অনেকে অনেক কিছু মনে করে, বুঝতে পারছো? জি ধন্যবাদ না, স্যার। এটা স্যার মাইকিং এর কথা জিজ্ঞেস করলাম কেন স্যার, অনেক মাইকিং না অন্য ক্ষেত্রে এই জিনিসটা অ্যারেঞ্জ করতে পারে যে এটা সব ক্ষেত্রে অ্যারাইজ করে এগুলো, এটা আর কি স্যার। সব ক্ষেত্রে অ্যারাইজ করে এগুলো। যেমন আমি টুকটাক ওয়ার্কসের টেন্ডার করলে আমি রেট শিডিউল থেকে নিয়ে দুই একটা আইটেম দিয়ে রেট শিডিউলের বাইরে যাতে সমান না হয়, ইচ্ছা করেই করি, ঠিক আছে? রেট শিডিউলে সবাই কপি পেস্ট, আর 2টা আইটেম বলতে দিচ্ছি জানি না, রেট শিডিউলে নাই, ঠিক আছে? কারণ আমি পারতপক্ষে সমান করি না, এগুলো সমান করলেই ঝামেলা। ওই যে রেটিং ম্যাট্রিক্সে আইসা এই ক্যাচাল করে সেই ক্যাচাল করে, বিশেষ করে লেন পজের টেন্ডারগুলো আমাকে জান বাইর করে দিচ্ছে। প্রথম ধাপের যে লেনের টেন্ডারগুলো, জল ঢাকা, হাতিবান্ধা, পাটগ্রাম, আমার চাকরি নিয়ে টানাটানি বাজে গেছে। দেখ, আর কোনো কোশ্চেন আছে? মোটামুটি আমরা ওপেনিং ইভালুয়েশন এগুলো আমরা জানি, ঠিক আছে? নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই, ওই ইয়েতে ফেলাই দিলেই হয়। স্যার আর একটু বলি স্যার ওপেনিং নিয়ে। ওপেনিং কমিটি আসলে কি, মানে ও যে ওপেন করবে যখন ইয়াগুলো হওয়ার পরে, মানে ওর ফর্মাল কাজটা কি হবে? ওপেন করার পরে ও ইভ্যালুয়েশন কমিটিকে যে দিবে, ওগুলার একটা দপ্তর রাখা লাগবে তো নাকি স্যার? মানে
হ্যাঁ স্যার ওপেনিং কমিটির কাজটার ব্যাপারে একটু বলেন, আর ওই রিলেটেড মানে কি ডকুমেন্ট লাগে বা কিছু লাগে কি না আদৌ। এগুলো আর একটু পরে, আগে এইগুলো শেষ করি। Okay, sir. কমিটি নিয়ে একদিন বলা যাবে আর কি। আচ্ছা, কিভাবে কি করবে, কখন কি কতক্ষণে করবে, এইভাবে এই জিনিসগুলো দিনের ক্লাসে এগুলো কিছু হয় না, বুঝতে পারছো? এটাকে শেষ করি। তাহলে দেখেন এই যে পেমেন্টের যে স্ট্রাকচারগুলো, এগুলো আরগুলো যেগুলো এডিট করতে হবে, ঠিক আছে? আগে এটা শেষ করি, যে একটা 20 বেজে গেছে। তারপরে আর পার্সোনাল যত কোশ্চেন আছে, আমার ফোন নাম্বারটা আছেই। দিনের বেলা না আর কি, রাতের বেলা 8টার পরে আর কি, 8টার পরে রাত 1টা পর্যন্ত যত কোশ্চেন আছে মন চায়। জি স্যার। এডুকেশনে ফোন দিবা, ঠিক আছে? এখন করবো না স্যার কিছু কোশ্চেন? এখন লেখা রাখো, আমি একটু সাইডে শেষ করে নেই। তারপরে যেহেতু আমাকে একটা দেওয়া আছে, এই আনসার ধরবে আমারে, ঠিক আছে? গাছ কাটা নিয়ে আরেকটু নিয়ে ঝামেলা বাদ দিয়ে কিন্তু আমার আর চাকরি নেই। বলবে যে তোমার কি কামে লাগাইলাম, সারাদিন তো স্যারের জন্য আমি বললাম ইন্টারনেটটা বলতেন, বুঝছো না? জি স্যার। কামের কাম কিছুই করছো না, এগুলো করছো। তাইলে দ্য ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড অফ দ্য ওয়ার্ক শ্যাল বি, ডিফেক্ট লায়াবিলিটি আমার গাছের দরকার নাই, ডিফেক্ট লায়াবিলিটি না থাকলে এগুলোও দরকার নাই, এগুলো দরকার কথা বলি। এই যে দেখেন, আমি যদি ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড না রাখি, ওয়ারেন্টি, গাছ কাটার কি কোনো ওয়ারেন্টি আছে বলেন? না গাছ কাটার আবার না স্যার। ওয়ারেন্টি যদি রাখি তাহলে বলবে যে লোক একটা বলদ, বডিটা এসে বলবে যে একটু বলদ দেখি ভাই, বলবে ভাই গাছ কাটার 6 মাসে ডিফেক্ট লায়াবিলিটি কি ভাই বুঝলাম তো, কি ওয়ারেন্টি, তাই কি না বলেন? এইরকম বলদগিরি কাজ করা যাবে না। এখানে যেটা চাওয়া সেটাই চাইতে হবে। তাহলে আমি গাছ কাটায় যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড চাইবো না, তাহলে রিটেনশন মানি যে আমি 10% কাইটা রাখবো, এটা কবে ফেরত দিব? এই দেখেন, দ্য রিটেনশন মানি শ্যাল বি রিটার্ন টু দ্য কন্ট্রাক্টর উইদিন 21 days আফটার এক্সপায়ারি অফ দ্য ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড। মানে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড যদি না থাকে তাহলে আমি কবে দিব? কমপ্লিশন ডেট থেকে 21 ডে। এক্স্যাক্টলি তাই, কমপ্লিশন ডেট যেদিন হয়েছে তার 21 দিনের পরে আমি দিয়ে দেব, ঠিক আছে? ক্লিয়ার? ভেরি গুড। ফিরোজ ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে ফাইন। তাহলে এগুলো নিয়ে আর কথাবার্তা নাই। স্পেসিফিকেশন ড্রয়িং, আপনাদের গাছ কাটার কোনো ড্রয়িং নাই, এগুলো বিল্ডিং করলে ড্রয়িং আছে। তাহলে আমার ডকুমেন্ট ক্লিয়ার। আমরা কি পারবো এখন? এখন এই জায়গায় আরেকটা ইস্যু আমি বলে দেই, গাছ কাটার সাথে অ্যালাইন কইরা, যেটা নিয়ে আমাদের আসে, ঠিক আছে? আপনারা যে গাড়ির মেইনটেনেন্স করেন, 4টা-5টা করে গাড়ি আছে অ্যাসেম্বলিতে, গাড়ির টেন্ডারও স্প্লিট করা যাবে না। কোড আমাকে ডিরেক্ট বলে দিচ্ছে, এখানে গাড়ির একটা টেন্ডার করা হয়েছে, টায়ার টিউব কেনার জন্য আলাদা, আর গাড়ির মেইনটেনেন্স কাজ ওইটা ওয়ার্কস হিসেবে করার জন্য আলাদা। গাড়ির যে ধরনের মেইনটেনেন্স কাজগুলো বেশি হয়, এই কাজগুলো আমরা লিস্ট করব, লিস্ট করে ইউকিউতে বসাবো এইখানে, ঠিক আছে? গাড়ির কি ধরনের কাজ বেশি হয়, এরকম 5টা-10টা কাজ যা আছে এগুলো বসাবো। তার ইউনিট রেট কত, এখানে একটাই দিব ইউনিট রেট, বা ওই ধরনের কাজ আমি কয়টা গাড়ির করাবো ইউনিট রেট দিয়ে তাকে কোড করতে বলবো, ঠিক আছে? আর পেমেন্টে এখানে যা বলবো যে আমি যখন কাজ করাবো, যখন যেটার কাজ করাবো ওই রেট শিডিউল অনুযায়ী বা এইখানে যে কোড সে কোড করছে এই কোড অনুযায়ী আমি তাকে সেটা পার্সিয়াল পেমেন্ট দিয়ে দেবো, ঠিক আছে? গাছ কাটার মতোই। এখন যদি এইরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, আমি এখানে 5টা জিনিস দিয়েছিলাম মেইনটেনেন্সে, 5টার বাইরে একটা কাজ গাড়ি নষ্ট হয়েছে, আমরা তো জানি না যে কিছুই নষ্ট হইতে পারে, এখানে তো হাজার আর নিতে পারবো না। 5টা দিলাম, 5টার বাইরে একটা কাজ হয়েছে, তখন কি করবো? এই 5টার কোনোটার কাছাকাছি মিলে বা যেটার দামের সাথে যায় ওইটার কাজ দেখায় ওই কাজটা করে নিবো, এইটার কাজ দিয়ে দিয়ে দেবো। বুঝাইতে পারছি? এগুলো ইন্টারনাল ম্যানেজমেন্ট, বুঝাইতে পারছি?
এইভাবে গাড়ির একটা টেন্ডার, তাহলে এইটারও কি করতে হবে, 3-4টা গাড়ি মেইনটেনেন্স করবেন, ডকুমেন্টে বলে দিবেন, আর ওই পেমেন্টে ইয়েতে কম্পিটিশনে যায় বলতে হবে একদম জুন পর্যন্ত। বুঝাইতে পারছি? তাহলে গাড়ির টেন্ডার যদি আগস্টে করেন, সামনের জুনের 20 তারিখ পর্যন্ত এটার রেখে দেন। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এখানে গাড়ি তো দেখা যায় এসএনডি তে 2-3টে করে থাকে, সেক্ষেত্রে কি বিল অফ কোয়ান্টিটি গাড়ি নাম্বার অনুযায়ী করব নাকি একসাথে করব? গাড়ি নাম্বার না, একসাথে করবেন, একসাথে করাই বেটার। তাহলে স্যার মানে ইউনিট কোয়ান্টিটি মানে গাড়ি অনুযায়ী দিব, এটাই তো স্যার? না না, গাড়ি অনুযায়ী দিবেন না, জাস্ট আপনি যেই কাজটা ধরেন, গাড়ির একটা মেইনটেন্সের কাজ বলেন, এক্সাম্পল বলেন কি কাজ হয়। আমি তো গাড়ি চালাই না, নাই আমি জানিও না, আপনারা বলেন গাড়ির কি মেইনটেন্সের কাজ করেন যেটা রেগুলার হয়, বছরে 2-একবার করতে হয়। বলেন একটা কাজ, যে কেউ বলেন। স্যার ব্রেক শু পরিবর্তন করা, তারপরে আপনার ফিল্টার গুলা পরিবর্তন করা হয়। এনে দিলেন যে ফিল্টার পরিবর্তন করতে যা লাগে, ফিল্টার তো আপনি আলাদা কিনা দিবেন, ওটা টায়ার টিউব এখান থেকে কিনা নেবেন। বা এখানে যদি বলেন যে ফিল্টার পরিবর্তন ইনক্লুডিং ফিল্টার, ঠিক আছে, ফিল্টার সহকারে সে ফিল্টার পরিবর্তন করে দিল বা যেতে, তাহলে এখানে যদি আপনার 5টা গাড়ি থাকে, আপনি যদি মনে করেন যে 5টা গাড়ির 5টা ফিল্টারই বছরে 2বার চেঞ্জ হবে, তাহলে কয়টা হবে, ইউনিট কি হবে, নাম্বার, আর কয়টা হবে, 10। ক্লিয়ার? জি স্যার। আর এখানে ও টাকা বসাবে যে টাকা। তাহলে স্যার এখানে আমার গাড়ি নাম্বার দেওয়ার না কোনো না, দরকার গাড়ি নেই? নাম্বার না, আপনি গাড়ি নাম্বার তখন দিবেন যখন আপনি কাজ করাইতে যাবেন, 12 মাস ধরে তো কাজ করাবেন। জি স্যার। আপনি যখন একটা গাড়ির কাজ করাবেন, চেষ্টা করবেন ওই গাড়ির কাজটা এক ইয়েতে ওয়ার্ক অর্ডারে শেষ করে দেওয়ার। তখন আপনি তাকে একটা চিঠি দিবেন, নর্মাল নিজের মতো করে বানায়, যে আমার গাড়ি নাম্বার এত, এই গাড়ি নাম্বারের এই কাজটা করানোর জন্য অনুরোধ করা হবে। ঠিক আছে? ঠিকাদারকে একটা চিঠি দিয়ে দিলেন এবং সে এইটার অনুযায়ী সে বিল পাবে। তাহলে ওই গাড়িটার কাজ যখন হয়ে গেল, কি কি কাজ করাইছে এখানে তো বলাই আছে, কোনটার ইউনিট প্রাইস কত, ওই ইউনিট প্রাইস অনুযায়ী সে বিল সাবমিট করলো, আপনি তাকে পার্সিয়াল বিল আর এতে দিয়ে দিলেন 10% রাইখা দিয়ে রিটেনশন মানি। ঠিক আছে? তাহলে স্যার এপিপি তে যেটা পাস হবে সে অনুযায়ী আমি এখানে ওইরকম একটা এস্টিমেট তৈরি করব যাতে ওই অ্যামাউন্টের কাছাকাছি হয়, সে অনুযায়ী আমার যখন যেটা কাজ দরকার ওই সে অনুযায়ী স্যার করে বিল দেবো, এটাই তো স্যার? এটাকে কঠিন মনে হয় ভাই, সহজ কিনা বলেন, সব সহজ রাস্তা আছে, আমরা চেঞ্জ হইতে চাই না, এটাই হলো আমাদের সমস্যা। এই যে স্যার বলে দিলেন স্যার, এখন সহজ মনে হচ্ছে না স্যার, গাড়ি নাম্বার অনুযায়ী আলাদা আলাদা একটা ঝামেলা। আমার জন্ম তো মেসপুতে 3 বছর আগে, আসতে কেন বলে দেওয়া লাগে ভাই? কেউ তো আসেন না, বলেন না, খালি বলেন যে গাড়ি আমার 4টে এপিপি দিতে হবে, গাছ কাটার 4 ধরনের এপিপি দিতে হবে, নানা ধরনের প্রবলেম দেখেন। সলিউশন হইলো কিনা? আর কেউ বলেন গাড়ি নিয়ে আর কার কি প্রবলেম আছে? গাড়ি মেইনটেনেন্স বলেন, গাড়ির যদি গুডস কেনাকাটা লাগে, টায়ার টিউব, ওটার মধ্যে গাড়ির যা লাগে কিনা রেখে দিবেন স্টোরে, আর মেইনটেনেন্সের কাজের জন্য গাছ কাটার মধ্যে একটা টেন্ডার করবেন, 5-6টা 7টা যে ধরনের কাজ বেশি লাগে ইয়ে টেন্ডার করে নেবেন, ওইটুকের মধ্যে যা কাজ করবেন বিল দিয়ে দিবেন, পেমেন্ট ওইভাবে পেমেন্ট অপশন বলে দিবেন। এরপরে যদি এইটার বাইরে যদি কোনো কাজের উদ্ভব ঘটে, তখন আপনি করবেন কি, এইখানের একটা কাজ করাইতে এইখান থেকে বিল দিয়ে দেবেন, কাজ করাবেন অন্যটা, কিন্তু কাগজ কলমে থাকতে এই কাজ করাইছে। ঠিক আছে? তাহলে দেখেন আপনার সব কাজ হইলো, টেন্ডারে একটা করা লাগলো, ম্যানেজমেন্টটাও আপনার 4টে টেন্ডার করা লাগলো না, যখনই গাড়ির প্রবলেম গ্যারেজে বলেন বলেন বলেন। আর এখানে ওই যে আমরা আমাদের যেটা ভয় যে 6 মাস পরে এই জিনিসটা নষ্ট হবে, আমরা কি করে দিচ্ছি? আরে ভাই, যদি আমার আমি কোশ্চেন পাইছি, আমি টেন্ডার করলাম জুলাই মাসে, আগস্ট মাসে এপিপি পাইলে, আমার যদি সব কাজ না করাই তো আমি তো বিল দিব না। আমি 20 তারিখ পর্যন্ত যে 20 তারিখ পর্যন্ত যে কোনো কাজ হচ্ছে এগুলোর বিল দিয়ে কন্ট্রাক্ট শেষ করে দিই। আমি তো এইটা না যে আমি করাবো, বুঝাইতে পারছি আমি? ঠিক আছে, আনসার পাইছেন? আমি চুক্তি করছি মানে কি, আমি তাকে বিল দিতে বাধ্য তা কিন্তু না, কাজ করাইতে বাধ্য তা কিন্তু না। ধরবে না তো স্যার? না 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 না, অডিট কেন ধরবে রে ভাই? এটা তো বেসিক কনসেপ্ট, অডিট ধরবে না। ঠিক আছে? আমার এটা দরকার নেই, আপনি টেন্ডার ডকুমেন্টে লেখা দিবেন, এই যে কন্ডিশন আছে না, এই কন্ডিশনে অ্যাড করে দিবেন। আরো এই দেখেন, এই যে কন্ডিশন, এইখানে 30-এর পরে মনের মাধুরী মিশিয়ে কন্ডিশন বাড়াবেন এখানে। ঠিক আছে? 31 নম্বর হলো আমি যখন আলাদা করে অর্ডার দিব, আমার যখন রিকোয়ারমেন্ট আসবে আমি ওদিকের কাজ করাবো, এবং জুনের 20 তারিখের মধ্যে যে পরিমাণ কাজ শেষ হবে
এরপরে জুনের 20 তারিখের পরে কোনো কাজ যদি করা না লাগে এইটুকু পেমেন্ট শেয়ার পাবে না, সুন্দর করে ইংলিশে লেখা দেবে লিখা, ঠিক আছে? এবং জুনের 20 তারিখের পরে এই কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে 20 তারিখে, ক্লিয়ার? তাহলে যে পরিমাণ কাজ হচ্ছে এইটুকু বিল পাবে, কন্ট্রাক্টও শেষ হয়ে যাবে। এরপরের ফিসকাল ইয়ার আসলো, আপনি পরের জুলাই এপিপি পেলে আগস্টে আরেকটা টেন্ডার বসে থাকবেন, পরের জুন পর্যন্ত নিশ্চিন্তে না কেটে দিয়ে। বোঝা গেল? জি স্যার। যা এক্সট্রা কন্ডিশন আছে এখানে বসাবেন ইচ্ছা মতো, ঠিক আছে? গাছ কাটা গাড়ির উঠা এই কন্ডিশনে, ঠিক আছে? আর এই পেমেন্টের জায়গায় পেমেন্ট কিভাবে দিবেন সুন্দর করে গুছায় বলে দিবেন। পুরা যদি এইটুকু আলাদা করা লাগে এইটুকু বাদ দিয়ে আপনি নিজের মতো করে কন্ডিশন বসাবেন, ক্লিয়ার? বা এইখানে বসাইতে যদি মন না চায় এইখানে যায় সবার লাস্টে এখানে 32 নাম্বার দিয়ে এখানে বড় করে লিখবেন পেমেন্ট, হোল্ড করে এখানে আপনার মতো করে মাধুরী বিষয়ে এখানে লেখা দিবেন পেমেন্ট কিভাবে দিবেন। আপনি কি লুকাইতে আছেন? আপনি তো এই ডকুমেন্ট ঠিকাদার সবাইকে দিচ্ছেন না? ঠিকাদার এটা যাই না শুনে টেন্ডারে আসলে আসবে, নাইলে না, যে আসবে তার দিয়ে করাবো, ঠিক আছে? বলেন, আপনি কি কোনো লুকাচ্ছেন? আপনার কি এটা প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট করতেছে? আপনার আইন কানুনও ভাঙা হইলো না, সবই করা হইলো সুন্দরভাবে, হইলো কিনা? হইলো? বলেন ভাই, কেউ রেসপন্স করেন? না স্যার। গাড়ির কাজের আরেকটা প্রবলেম আছে স্যার, গাড়ির কাজের ইস্টিমেটটা কিভাবে সহজভাবে করা যায়? বুঝি নাই। গাড়ির ইস্টিমেট তো কঠিন ব্যাপার, মিস্ত্রি থেকে না নিলেও হয় না। আপনার 4-5টা 10টা গ্যারেজে ঘুরবেন আপনার গাড়ি নিয়ে, আপনার যে গাড়ির কন্ডিশন 4-5টা গাড়ি নিয়ে জুলাই মাসের এক এক গাড়িতে যারা হচ্ছে ভাই এটার ফিল্টার চেঞ্জ করলে কত টাকা লাগবে, এটার ফিল্টার চেঞ্জ করলে কত টাকা লাগবে। যদি ফিল্টার বলে যে একটা গাড়ির ফিল্টার চেঞ্জ করলে 5 টাকা লাগবে, ওই গাড়িটার আরেকটা গাড়ির ফিল্টার অন্যরকম, আমি জানি না, ওটার ফিল্টার চেঞ্জ করলে 10 টাকা লাগবে, তাহলে আপনি ভিউতে এইভাবে যাবেন। সব কিছুর সমাধান আছে ভাই, সেইখানে যাবেন ভিউতে যায়। ওইরকম যদি দেখেন যে 3 রকমের ফিল্টার লাগে আপনার গাড়ির জন্য, 3টা কলাম করে এখানে লিখবেন ফিল্টার টাইপ 1, ঠিক আছে? ঠিক আছে, এখানে যায় আরেকটা বাড়ায়া এখানে লিখবেন ফিল্টার টাইপ 2। দরকার বলে এখানে 30টা আসবে, সমস্যা আছে? এখানে ক্লিক দিলেই বাড়ে যায়, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বলেন আছে? নাই, সমস্যা নাই স্যার। আপনি 5টা গাড়ি দেখায় যেই কয় ধরনের, যদি দেখেন যে 5টা গাড়ির একই ধরনের ফিল্টার, তাহলে আপনি একটা ফিল্টার রাখবেন। আর যদি দেখেন 5টা গাড়ির 5 ধরনের ফিল্টার, তাহলে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 কোনটা কোন গাড়ির এটা বলবেন না। আপনি যখন তাকে গাড়ির কাজ করাইতে যাবেন তখন বলবেন যে ফিল্টার টাইপ 1 ব্যবহার করে আবার এই গাড়িটা সারাই দেওয়ার জন্য অনুরোধ করা হবে। তখন ফিল্টার টাইপ 1 এর যে টাকা, এই টাকা সে বিল করবে। আপনি তো তাকে চিঠি দেওয়ার সময় বলেই দিচ্ছেন। বলেন আর কি প্রবলেম আছে? যে কোশ্চেন করছেন বলেন, কত ধরনের প্রবলেম আছে বলেন ভাই। আমার গাড়ি নাই আমি জানি না, আপনাদের গাড়ি আছে বলেন, সলভ করে দিচ্ছি। বলেন উইদাউট এনি হেসিটেশন আর কি কাজ আসে গাড়িতে আসে মেইনটেনেন্স? বসন্ত বলো, বসন্ত বলো, বলো গাড়ির আর কি কাজ আছে? ও গাড়ি স্যার, আমার 2টা গাড়ি কাজ করাবো স্যার। একটা এখানে সম্ভব কিনা এতক্ষণ শুনতেছো কিনা? একটা গাড়ি হ্যাঁ সম্ভব স্যার, সম্ভব স্যার। এখানে একটা জিনিস বলতে চাচ্ছিলাম স্যার, যে ব্যাটারি টায়ার টিউব, বিশেষ করে টায়ার টিউব, ওটার জন্য আলাদা টেন্ডার আছে, টায়ার টিউব কিনা দিবেন। হ্যাঁ ওটার জন্য আলাদা টেন্ডার স্যার। কিন্তু স্যার নরমাল, জি নরমালি স্যার গাড়ির কাজ লোকাল ঠিকাদার অথবা লোকাল যারা গাড়ি মেইনটেনেন্স করে বিভিন্ন গ্যারেজ এরা করবে স্যার। কিন্তু টায়ার টিউবের ক্ষেত্রে স্যার এগুলো তো স্যার রহিম আফরোজ আর অন্যান্য কোম্পানি যারা আছে তারা কিন্তু টায়ার টিউব আলাদা টেন্ডার হিসেবে কিনা ফেলবা, কিনা তুমি রাইখা দিবে। ও কিনে রেখে দিবে স্যার। হ্যাঁ, টায়ার টিউবের টেন্ডার তো আলাদা গুডসের আর বলে দিছি। হ্যাঁ ওটা গুডসে ওটা আছে স্যার। ওটা কিনা তুমি স্টোরে ঢুকাই রাখবা, পরে যারা দিয়ে কাজ করাবা কাজ করাই না। স্যার আমি তো ওগুলো উল্লেখ করতে পারবো না, তাই না স্যার? রহিম আফরোজের ব্যাটারি বা এগুলো তো উল্লেখ করতে পারবো না, না। উল্লেখ করতে পারবা না। জি স্যার, ওটা তো এখন যদি ও লো কোয়ালিটির দেয় তো ওটাই নিতে হবে। কিংবা আরএফপি করে তো সবই এই ডকুমেন্টে উল্লেখ করবা না। যার কাছ থেকে নিবা তারে তো বলে দিবে ভাই আপনি রহিম আফরোজের দিয়ে দেবা, নাম একটা দিবা, ঠিক আছে? এটা থেকে আনঅফিশিয়ালি বলে দিবে। এবং এইখানে তুমি ওই টায়ার টিউব কিনা রাখছো, টায়ার টিউব লাগাই তো দিবে ওই মেইনটেনেন্স ওয়ার্ক, তাহলে এইখানে আরেকটা কলাম রাখবা
কি রাখবা যে এইখানে দেখবা যে টায়ার টিউব লাগানো না কি বলে ওটাকে, টায়ার টিউব একটা লাগাই দিলে কত টাকা খরচ হবে, ব্যাকেটে দরকার পড়লে লেখা দিবে টায়ার টিউব উইথ দি প্রোভাইডেড ফ্রম দ্য অফিস। ঠিক আছে, তোমার টায়ার টিউব কিনা আছে, এটা দিয়ে দিলে গ্যারেজে, ও লাগাই দিল, এটার পর সে এখানে কত কোট করবে। হাসান ভাই স্যার, ফিটিংস স্যার। চার্জ হিসেবে দেওয়া যায় না? ফিটিংস চার্জ হ্যাঁ দেওয়া যায় ফিটিংস চার্জ, কোনটার ফিটিংস এক একটার চার্জ তো এক এক নেবে, সেটাও দেওয়া যায়, যত ভাই যেমনি ইচ্ছা দেওয়া যায়। নাই তোমার অপশন তো আছে। হাজার হাজার অপশন আছে ভাই, খালি বলে যে হবে না। সেটাই তো। স্যার স্যার বলেন বলেন ভাই। স্যার সেটা হচ্ছে যে আমার গাড়ি 3টা স্যার, এখন 3টা গাড়ি টায়ারের ধরন কি, টায়ার টিউবের ধরন কিন্তু স্যার আলাদা। আমি যদি এখানে গড়ে বলে দিন। 2টা করে টায়ার কিনি স্যার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গাড়ির কোনো দুর্ঘটনার কারণে, রাস্তা খারাপের কারণে একটা মডেলের টায়ার বেশি নষ্ট হয়ে গেল, তখন তো স্যার একবারে কিনে রাখলে তো সমস্যা। সেক্ষেত্রে পেমেন্টের কন্ডিশন স্যার ওয়ার্কসের ক্ষেত্রে স্যার আমরা যেটা বলে দিচ্ছি, জুন পর্যন্ত আমরা 3 ধাপে মালামাল কিনবো। টায়ার টিউবের ক্ষেত্রে আপনাকে এটা বলা যাবে কিনা স্যার? ওটা হলে এক্সেপশনাল কেস বসন্ত। জি ঠিক আছে, স্যার। তুমি এটা তোমাকে প্রেডিক্ট করতে হবে, ফোরকাস্ট করতে হবে জি তোমার টায়ারের কি অবস্থা। হুট করে যায় এটা হলে এক্সেপশনাল সব জায়গায় থাকে, এই এক্সেপশনালেরই আছে, তুমি আলাদা তোমার স্টকে যে টায়ার আছে এগুলো তো তুমি এই ফিসকাল ইয়ারে শেষ করবা ব্যবহার করে, এটা কিন্তু মাথায় রাখবা। জি জি দুটা মালামাল শেষ করবা, পেমেন্টও শেষ করবা, এর বাইরে একটা অ্যাক্সিডেন্ট চলে আসবে তখন তোমার অ্যাডভান্স নেওয়া আলাদা আরেকটা কিনতে হবে কোনো না কোনো ভাবে। ওটা তো অ্যাক্সিডেন্টাল কেস, কিন্তু তোমার টায়ার কতদিন ধরে কত কিলো চলছে তোমার একটা ধারণা আছে, এরকম হইতে পারে। জি ঠিক আছে, সবই প্রেডিক্ট করা যায়, 100% মিলবে না, এক্সেপশনাল সব জায়গায় আছে, এক্সেপশনাল আর সলিউশনও এক্সেপশনাল। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। বলো, বলো। আর আরো বলেন ভাই, আর কি কি প্রবলেম আছে ভাই গাড়ির একটা টেন্ডার করতে নেই? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আজকে আজিম বলছিলাম সিরাজগঞ্জ ডিভিশন 1 থেকে স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের স্যার যদি কোনো গাড়ি এমন হয় যে স্যার একই কাজ স্যার আমি 2 গাড়িতে করব, হ্যাঁ তো তখন স্যার কি হবে স্যার? তাহলে তো টাইপ দেওয়ার দরকার নাই, ধরো জি, স্যার। ফিল্টার চেঞ্জ করবা, একই রকমের ফিল্টার 2 গাড়ি, তাহলে 2 গাড়ির জন্য 4টা ফিল্টার লাগবে। যেমন স্যার আমি বলি, যেমন স্যার আমাদের গাড়ি আছে 2টা স্যার, এখন স্যার এই 2 ডিভিশনের গাড়ি যে ডাইনামো চেঞ্জ স্যার, এখন স্যার দুই গাড়ি তো স্যার ডাইনামোর ইয়ে তো ভিন্ন, এই গাড়ি ডাইনামো চেঞ্জ করবো। এখানে লাগবে এই যে ডাইনামো টাইপ 1, আচ্ছা, এটার আচ্ছা, জন্য একটা, ঠিক আছে। এরপরে এখানে লাগবে ডাইনামো টাইপ 2, আচ্ছা এখানে লাগবে নাম্বার, এখানে একটা, ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। ভাই খালি কমন সেন্স অ্যাপ্লাই করো, সব সহজ, সব তো ঠিক আছে। কাস্টমাইজ করো তোমার অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। টেকনিক্যালি করবা যাতে কেউ কোশ্চেন না করতে পারে, তাই এটা আমি ও ভাই ওকে স্যার। এই ইনোভেটিভ কাজটুকু করলে তো আমার মনে হয় যে এমডি স্যার, এসি স্যাররা তোমাদেরকে রিয়ার দেওয়া উচিত যে ভাই তুমি সুন্দর প্রসেস বের করছো, মানে সব ইম্প্রুভ করে দিচ্ছি। তোমরা করবা কি, এসি স্যারকে যা বিচার দিবা, এসি প্রোগ্রামের মিজান স্যার সব একটা দেয়, 3টা গাড়িকে একসাথে কাজ করাবো, 3টা এপিপি লাগবে, এটা সেটা এই সেই চলে হইলো 12 মাসে গেল। আর বোর্ডে যায় ওই মিজান স্যাররা যেমনে গালিগালাজ খায়, চাকরি করার মেন্টালিটি সাবজেক্ট চলে যাচ্ছে, জানো তো? বুঝ নিয়ে দেখো পিডিদের কি অবস্থা, এসি প্রোগ্রামেন্টের কি অবস্থা, বুঝতে পারছো? মানে যা তা বলে। এখন স্যাররা সার্কেলে চাকরি করা যায় কিনা এটা চিন্তা করতেছি। বলো গাড়ি নিয়ে আর কি কোশ্চেন আছে, যে গাড়ির এক টেন্ডারের সমস্যা? আর একটা লাস্ট কোশ্চেন স্যার, হ্যাঁ, বলো। সেটা হচ্ছে স্যার আমাদের গাড়ির মেরামতের ক্ষেত্রে কিছু ম্যাক্সিমাম আইটেম, কিছু মেরামতের আইটেম থাকে স্যার, যেমন ওই ওয়ারিং মেরামত, অন্যান্য কিছু। এগুলো এখানে দিয়ে দিবা, এখানে মালামাল যদি এগুলা কিনা রাখা যায় 100% ইউজেবল, এগুলা গুডসের টেন্ডারে ঢুকাই দিবা, টায়ার টিউব ওইগুলোর সাথে কিনা স্টকে নিয়ে নিবা। আর যেগুলো ধরো যে ওই সময় ইনস্ট্যান্ট কিনা লাগবে ওইগুলো এখানে ঢুকাই দেবে, ইনস্ট্যান্ট প্রাইস সে দিয়ে দেবে, যদি লাগে আমি তারে বলে দেবো যে ওইটা ইউজ করবে নেই রেখে, না লাগলে বলবো না, এইখানে ঢুকাই দেবে। ঠিক বিশেষ আছে করে স্যার সার্ভিসিং যে চার্জটা স্যার, সার্ভিসিং চার্জটা কি, যেটা ম্যান পাওয়ারের যেটা খরচ সেটা আসে আর কি। চার্জ হিসেবে ঢুকাই দিবা যে ফিল্টার চেঞ্জ, ঠিক আছে? ফিল্টার কি তুমি দিবা? যদি তুমি দাও তাহলে ফিল্টার চেঞ্জ চার্জ, প্যাকেটে লেখা দিলে সার্ভিস। ঠিক আছে, যেমনে মনে হয় ভাই এমনি দিয়ে দিয়ে বুঝো। যেমন স্যার ওটা তো যেমন স্যার ওটা স্যার থোক আকারে হয় স্যার, থোক যেমন স্যার এই সার্ভিস চার্জটা স্যার একটা থোক কাজ, থোক আকারে। থোক আকারে হয় তুমি এটা। কোনো থোক আকারে কি বললো বলো? তাহলে তোমার যদি 5টা চেঞ্জ করে তাহলে আমি 5টা লেখা দিলাম, একটা থোকের জন্য কত, এখানে লট দিয়ে বুঝতে দিই, পারছি। লট হয়ে গেলে তাহলে 5টা লট হয়ে গেল।
কারণ কি ফিল্টারের মধ্যে ফিল্টার থাকে, সার্ভিস থাকে, কিছু তেল থাকে, এগুলো থাকে, তাই না? জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ভাই গাড়ি টেন্ডার করতে যে কোনো সমস্যা হলে দরকার পড়লে আমার সাথে দেখাই নিবা, আমি ওই আউট বের করে দেবো ভাই। তো অসম্ভব এই জিনিসটা ভাই বললো না, অসম্ভব বলতে দুনিয়াতে কিছু নাই, খুব রেয়ার। ঠিক আছে, আর কি আছে গাড়ির প্রবলেম বলো? আর নাই স্যার আপাতত আমার পক্ষ থেকে স্যার। গাড়ি আর গাছ কাটা কার কার ক্লিয়ার হয় নাই বলো? গাড়ি আর গাছ কাটা নিয়ে ভাই যদি কিছু হয় তাহলে কিন্তু এসি প্রশাসন আমার চাকরি খাবে। ঠিক আছে, বলবে তোমার সারাদিন বক বকাইতে পাঠাইছি, তুমি কি করলা? স্যারকে কি বলো, উমর ফারুক বলো, ডিভিশন 2। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো, শুনছো? শুনছি স্যার, গাড়ির ক্ষেত্রে যে প্রবলেমটা আমাদের আরো একটু হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে গাড়ির যে বিল, হ্যাঁ মানে আমরা যে ইয়েটাকে কি বলে, এটা ভারী কাজ করায়, ভারী কাজ করাইলে অন্য আদার কাজ আর করা যায় না। সেক্ষেত্রে ওই ভারী কাজ কয় বছর অথবা মানে ওর পিরিয়ডটা কত? কথার কথা আমার একটা গাড়ির ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এই ক্লাস প্লেট আমি আবার পরের বছর অথবা তারপরের বছর কবে চেঞ্জ করতে হবে? এটা ভাই এটার কোনো পিপিআরে কোনো এগুলোর নিয়ম নাই। এটা তোমার কিছু গাড়ি আছে যে পার কিলোতে চলে 5 কিলো, কিছু গাড়ি আছে পার কিলোতে চলে 20 কিলো। এটা তো ভাই ওর মেকানিজম, ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার গাড়ি যেটা পুরান মালদাতা বলের গাড়ি, ওইটার যে কদিনে চেঞ্জ করা লাগবে, নতুন গাড়ি যেটা চেঞ্জ করা লাগবে, এটা তোমার ডিসক্রিপশন। ঠিক আছে, তুমি আগে হিস্ট্রি নেওয়া, তোমার 3টা গাড়ি থাকলে 3টা গাড়ি ক্লাস প্লেট গিয়ার টিয়ার এগুলো কবে চেঞ্জ করা হয়েছে আগে, আর গ্যারেজে দেখাও যে এটা ভাই আর কদিন চলবে, এই ফিসকাল ইয়ারের মধ্যে যে আমি গিয়ার ক্লাস প্লেট এগুলো রাখবো কিনা। সে বলে ভাই এটা রাখতে হবে, নাহলে আপনার বিপদ হবে, তাহলে এই ফিসকাল ইয়ারে এই বিলতে ঢুকাই দিবা, বা যখন টেন্ডার করবা এই বিলতে গ্লসারে থাকলেও টেন্ডারে ঢুকাই দিবা ভিতরে। আর যদি মনে করেন না এটা আর চলবে, তখন পরের বছর এবিপি করার আগে আবার গ্যারেজে দেখাবা। বুঝতে পারছো? এগুলো তো কে কতটুকু খাবে, কে কয় কেজি চালের ভাত খাবে, বা কে কতটুকু খাবে, এগুলো তো ধরো যে আমাদের মা, আমাদের বোন, ঠিক আছে, এরা জানে ভালো, বউরা যে কতটুকু কি দিলে। এই মেজারমেন্ট গুলো ওই পাসপোর্ট দিচ্ছে যে ইউজার, সে গ্যারেজে দেখে ওই চিন্তা করে অপশন গুলো রাখছে। বুঝতে পারছি? এখন গাড়ি সবসময় আরএফপি, তোমার এখানে একটা ইঞ্জিন চেঞ্জ বড় একটা কাজ আছে যেটা করতে তোমার 2 লাখ টাকা লাগবে বা 10 লাখ টাকা লাগবে, এটা তো আরএফপি লাগলে হবে না, ওটা এফটিএম রাখতে হবে। কিন্তু ওইটা ওই বছরের এফটিতে ফাইট করে এসিজির সাথে ইঞ্জামশনের সাথে ফাইট করে ওটা 10 লাখ টাকা রাখতে হবে। ফাইট মানে কি? পজিটিভ ফাইট, নট নেগেটিভ। স্যার আমার এটা লাগবে, নাহলে তো গাড়ি ড্যামেজ হবে, এটা ফিক্সড অ্যাসেট স্কুল ক্ষতিগ্রস্ত হবে, তাই না? পরে বুঝতে পারছো? স্যার এটা আর কিছু বোঝার নাই, বাড়ি দিলে তো অপশনাল। স্যার গাড়ি বলতে কি স্যার এই যে এই 4 চাকা নাকি আমাদের 2 চাকার গেলার জন্য কিছু করতে পারবো? এটা দরকার না, 2 চাকা করতে পারো, সমস্যা কি? ওকে স্যার। চাকা থেকে ঢুকাই নাও করতে পারবা, মোটরসাইকেল থাকে। আমাকে একটা খুব খারাপ মোটরসাইকেল দিচ্ছে স্যার, কিছু ব্যবহার করতে পারি না স্যার, মাসে মাসে টাকা কাটছে 1,500, কিন্তু কোনো কিছু করতে পারি না, এমন জোরে শব্দ হয় আমি কেউ চালাতে পারে না, এই জন্য স্যার। করার নাই, দোয়া করি তাড়াতাড়ি অ্যাকশন হয়ে যাও, ইনশাআল্লাহ গাড়ি পাবে। ওকে স্যার। আর কি আর কার কত কোশ্চেন আছে? ঠিক আছে, আর কার কি কোশ্চেন আছে? গাড়ি আর গাছ কাটা নিয়ে এক প্যাকেজে হবে না, এটা আর কার সবার মাথা থেকে ডিলিট হয়েছে, কার মাথা থেকে ডিলিট হয় না একটু বলেন না। গাড়ি আর গাছ কাটার যে এক প্যাকেজে হবে না, গাড়ি মেইনটেনেন্স আর গাছ কাটা, এটা কার কার মাথা থেকে ডিলিট হয় না একটু ভাই আমাকে বলেন, আমি তাহলে দেখে আর একটু ডিলিট করার চেষ্টা করি। চেঞ্জ হইতে হবে, চেঞ্জ ম্যানেজমেন্ট অলওয়েজ ডিফিকাল্ট। ঠিক আছে, নতুনকে কেউ সহজে অ্যাকসেপ্ট করে না। আমরা ডাইরেক্ট এক্সেল বা ম্যানেজার হিসেবে যারা ঢুকছে আমাদেরকে তো নেক্সট সহজে অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, এটা ওপেন সিক্রেট, সবাই জানে। কিন্তু আমাকে এর মধ্যেই অ্যাকসেপ্টেন্স তৈরি করতে হবে। তুমি এখন গাড়ি টেন্ডার ডিভিশনে যে একটা করবা, এটা তো অ্যাকসেপ্টেন্সটা আসবে না, দ্রুত করেই করতে হবে। রুলস রেগুলেশনের মধ্যে সুন্দর করে একবার করো, তোমাকে পরে বাবা ঠিক আছে। আর কি কোশ্চেন আছে? গাড়ি আর গাছ কাটা। স্যার একটা কোশ্চেন আছে যেটা বাইরে ইএমপির সাথে স্যার ওই যে বাজেট স্যার, মেরা পরিচালন মেরামত স্যার
দেখি যে অনেকগুলোই কাজ এপিপিতে ধরা থাকে, কিন্তু স্যার যেটা ডিজিএম অ্যাকাউন্টস অফিস থেকে যে বাজেটটা আসছে তো সেটার সাথে সাথে সামঞ্জস্য না, অর্থাৎ মিলে না স্যার। যেখানে যে টিএপিপিতে আমার 10 লাখ টাকা বা 12 লাখ টাকা আছে, এই খাতে কিন্তু বাজেট থেকে স্যার 5 লাখ। সাইডে আমি বলে দেই, আপনি যখন তোমাদের এপিপি গুলো নিয়ে বোর্ডে আমরা যখন পাস করাইছি, বলা আমার কথা শোনো, বোর্ডে যখন পাস করানো হয়েছে, বোর্ডে আমরা কথা বোর্ডে যখন পাস করানো, বোর্ড আমাদেরকে কোশ্চেন করতে বাজেট আছে, তখন সমস্ত অ্যাকাউন্ট দপ্তর থেকে বলছেন না বাজেট আছে, বাজেটের ব্রেকআপও বোর্ডে দেওয়া হয়েছে। এখন অ্যাকাউন্টস কেন দিচ্ছে না এটা তাদের ব্যাপার, এটা আমি বলতে পারবো না। ঠিক আছে, কারণ বাজেট না থাকলে এপিপি অনুমোদন দিত না বোর্ড। ঠিক আছে, এটা অ্যাকাউন্টসের বিষয়, ডিডিদের সাথে তোমাদের কথা বলতে হবে। ঠিক আছে, এটা বলো প্রোগ্রামেটে জিজ্ঞাসা করছিলাম, প্রোগ্রামেট বলছে যে বোর্ড থেকে বাজেট থাকা সাপেক্ষে এপিপি অ্যাপ্রুভাল দিচ্ছে, আর আপনারা বলতেছেন বাজেট নাই, আমি তো কি করব? ভাই কোশ্চেন থাকলে বলো, অনেক কথা বলতেছি, জানি না এখানে কে কে, ওই যে এনার্জি এফিসিয়েন্সির স্যার আছে, আর কে আর কোন স্যার আছে, আমার স্যার আছে কিনা জানি না, এইসব কথাবার্তা বলতেছি অফিসিয়াল সব লার্নিং এর জন্য বলা আর কি। আর যেহেতু আমরা সবাই মিসইন্টারপ্রেট করে না, ঠিক আছে? বলেন আর কি কোশ্চেন আছে? 1:45 বাজে। স্যার আমি একটা ব্যাপারে কথা বলবো, তা হচ্ছে সেটা অফ টপিক। যেমন স্যার আমাদের কোনো ক্রিয়া যদি গাছ জরুরি ভিত্তিতে প্রয়োজন হয়, হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে না? কে বলতেছিলেন শোনা যাচ্ছে না? থেকে হ্যাঁ এবার বলেন। হ্যাঁ স্যার, আমি যে একটা কথা শেয়ার করি, যেমন স্যার আমাদের আরএওতে আমরা যদি কোনো কাজ করি, যেমন গাছ কাটার, ওই ক্ষেত্রে স্যার আমরা সাময়িক আগাম নিয়ে হয়তো কোনো ফিটের গাছ কাটলাম জরুরি ভিত্তিতে। এখন আমার স্যার আমি যখন এপিপি করবো স্যার, ওই এপিপির জন্য আমি আমার যে কাজ আছে ওর মধ্যে স্যার যদি লিমিটের মধ্যে থেকে আমি যদি টাকাটা চাই, সেক্ষেত্রে স্যার আমার তো যে টাকাটা আমি আগাম করে নিলাম, আগাম থেকে নিলাম, ওই টাকা তো আমার বাদ যাবে না স্যার? সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা, কিন্তু স্যার আরও থেকে তো স্যার আমাদের বললো যে স্যার যেই কাজের আমরা এপিপি আগাম নিব ওই কাজের নাকি স্যার। এখন যে আরএও আছে, আরএও এপিপি ছাড়া কিছুই বুঝে না। তবে এখন একটু বুঝবে সব নতুন অফিসার, এপিপির সাথে আরএও কোনো সম্পর্ক নাই। এসকোতে পারলে বেতনেরও এপিপি করা যায়, আমার প্রথম বছর আছে, বুঝতে পারছি, এটা অর্ধেক কমাইছে, যাই করতে যাবে এপিপি লাগবে আর এপিপি। জি স্যার, ওইটাই বলে স্যার। এখন স্যার এপিপির মধ্যে থাকলে নাকি স্যার কাজ করা যাবে? কারণ স্যার এইভাবে তো কাজ করতে গেলে সমস্যা আছে। না শোনো, একটা কথা হলো গাড়ির মেইনটেনেন্স, গাড়ির জিনিসপত্র কিনা, আর হলো এই গাছ কাটা, এটা টেন্ডারতে এপিপি পাইলে একটা টেন্ডার করে কন্ট্রাক্ট সাইন করে বসে থাকবে সারা। আবার জুনের 20 তারিখ পর্যন্ত পরে ফিসক্যাল ইয়ার মুক্তি, তোমার অ্যাডভান্স নিয়ে করা লাগবে না কিছু। তোমার ঠিকাদার রেডি আছে পরের 1 বছরের জন্য, রেডি আছে না? গাড়ি মেইনটেনেন্স, তারপরে হলো গাছ কাটা, আর হলো গাড়ির ফুট কিনা, তা একটু এপিপি পাইলে এই 3টা টেন্ডার আগে করে নাকে তেল দিয়ে বসে থাকবে। তোমার গাছ কাটা ঝড় আসুক বৃষ্টি আসুক কোনো অ্যাডভান্সের চিন্তা নাই, গাড়ি রাস্তায় একটা পড়লেও চিন্তা নাই, আমার টেন্ডার করা আছে, নিয়ে গেলে কাজ করে দিবে, দিয়ে, ঠিক আছে? টায়ার কিনা আছে, ফাইটটা গেলে দিয়ে দিবে। আর প্রশান্ত যেটা বলছিল, যদি এক্সেপশনাল ফাটে, যেটা কিনছি ওটাই কাজ হয় না, ওটার ক্ষেত্রে আলাদা মেকানিজম, জরুরি নোট লেখে অ্যাডভান্স নেওয়া বা কোনোভাবে কিনতে হবে। ক্লিয়ার? তাহলে তোমাদের এক্সচেঞ্জের বোঝাবে যা স্যার এই 3টা টেন্ডার আমার রেফারেন্স দিও, এক্সচেঞ্জটা তো আমার লেভেলের পোস্টই, এবং ম্যাক্সিমাম এক্সচেঞ্জ তো এখন হলো স্টেন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এটা হলো তোমাদের জন্য সহজ এবং বুদ্ধিমানের কাজ। টেন্ডার করতে যেয়ে কোনো ঝামেলায় পড়লে আমাকে বলবে যে স্যার আমি কীভাবে করবো, এটা সাজাবো, আমার এই রিকোয়ারমেন্ট আমাকে একটু ওরা সাজাই দেয়। ঠিক আছে স্যার, এখানে বিলটা কিভাবে দিব? একবারে দিব নাকি তো কয়েকবারে ওভাবে? একবারে না, তুমি বলে দিবা যে আমি যখন কাজ করাবো তখন বিল দিব। পার্সেন্ট উল্লেখ করব এগুলা না কি? উল্লেখ করবে না ভাই, আমার কথা শোনো, আমি যখন যে পরিমাণ কাজ করাবো এটা তো দিব। তাহলে তুমি যখন কাজ করাবে কি তাকে একটা চিঠি দিবা না এই গাড়ির এই কাজ করানোর জন্য? ওই চিঠিতে যে পরিমাণ কাজ করতে বলবো ওই পরিমাণ কাজ শেষ করে সে বিল দিবে, তুমি একটা পার্শিয়াল কমপ্লিশন সার্টিফিকেট ইস্যু করবা, বিল দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে ওখানে লিখতে হবে যে ঠিক আছে, ওখানে সুন্দর করে তোমরা সবাই ভাই ভালো স্টুডেন্ট, তুমি তো কুয়েট থেকে বসছো ভাই, আমি কুয়েট থেকে বসছি, কুয়েটে চান্স পাই, তুমি তো আমাদের সাথে মেরিটে আছে, এখানে সুন্দর করে লেখবা পেমেন্টে চাই। ঠিক আছে, যখন কাজ করাবো ইংলিশে সুন্দর করে, যখন যেটা কাজ করানোর অর্ডার দিব ওই কাজটা শেষ করলে ওইটুকু বিল সাবমিট করবেন এবং ওইটুকু বিল দিয়ে দেবেন। ক্লিয়ার? জি স্যার। সুন্দর করে ইংলিশে লেখবেন।
বলেন আর কি কোশ্চেন আছে? স্যার এগুলোর ব্যাপারে আর কোনো কোশ্চেন নাই, অন্য কোশ্চেন করা যাবে কিনা এটার সাথে অন্য রিলেটেড? question এখন করা যাবে না, তুমি এটার সাথে রিলেটেড ইজিপিতে স্যার, বলো, বলো, তাড়াতাড়ি বলো, এটার সাথে রিলেটেড ইজিপিতে। বলো তাড়াতাড়ি। তো ইজিপিতে স্যার ওই যে আপনি তো যেটুকু বলেছেন এপিপি ক্রিয়েট করা, তারপরে ওই যে ওয়ার্কফ্লোতে এস্টিমেট করে, তারপরে ওই যে রিভিউয়ার ওভাবে যে অনুমোদন হয়ে আসলে তারপরে টেন্ডার পাবলিশ। তো এস্টিমেট তো তৈরি করা লাগবে আগে, তারপরে যদি টেন্ডার পাবলিশ, মানে টেন্ডার বলতে এখানে যদি ওটিএম একটা বলেছিলেন, আর এলটিএম এর ক্ষেত্রে কি পাবলিশ না, মানে ডকুমেন্ট তৈরি করে, মানে মানে ওটা কি পাবলিশ নাকি বাই অ্যাকাউন্টে পাঠিয়ে দিব, মানে আমার যেগুলো টেন্ডার টেন্ডার ওটা টেন্ডারের অ্যাকাউন্টে যাবে না, এলটিএম ওকে একই রকম পাবলিশ হবে, ভিতরে গেলে একটা ক্লজে বলে দিতে হবে এখানে তারাই পার্টিসিপেট করতে পারবে যারা নেক্সট এলটিএম এর তালিকায় আছে, শেষ। সারা বাংলাদেশের মানুষ দেখতে পারবে এলটিএম এর টেন্ডার, বুঝতে পারছো? তুমি নওগাঁ সাউথ থেকে টেন্ডার করলে তেতুলিয়ার লোক দেখতে পারবে, টেকনাফের লোক দেখতে পারবে, কিন্তু সে বিড করতে পারবে না। কেন পারবে না? কারণ তুমি বলে দিছো দেখে এলটিএম এখানে নেক্সট যারা ইনভেস্টেড তারাই বিড করতে পারবে, তারা বিড করবে, অন্যরা তো বিড করতে পারবে না তা না, তারাও বিড করতে পারবে, কিন্তু এই ক্লজের জন্য তারা বাতিল হয়ে যাবে। না আরএফকিউএম করলে, আরএফকিউএম এলটিএম না, একই সেম সেম নিয়ম। আরএফকিউ করলে সেম নিয়ম না, আরএফকিউ করলে কোনো ইনভেস্টমেন্ট নাই, আরএফকিউ ওপেন টেন্ডারের মধ্যে যে ইচ্ছা করতে পারবে, ও যে ইচ্ছা এটাও যে ইচ্ছা করতে পারবে, না আরএফকিউটা নরমালি এটা করবে। আচ্ছা আদনান বাদে, আদনানের একটা কোশ্চেন আছে, তুমি নোট ডাউন করে আমারে সারা রাত প্রশ্ন করো। জি স্যার, জি স্যার। আর বাকি যারা আছেন এই গাছ কাটার গাড়ি নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? বা যে পর্যন্ত এইটুকু মেক ইভালুয়েশনের ফরম্যাট সব অফিসে আছে টুকটাক জানে, ঠিক আছে? মানে এই অল্প টাইমে আর বেশি আসলে ডেলিভারি দেওয়া সম্ভব না। বলেন আর কি কোশ্চেন আছে বলেন। আর আমার আর একটা কোশ্চেন আছে গাড়ির ব্যাপারে। হ্যাঁ বলো। গাড়ি যদি আমরা কোনো কারণে মেরামত করি, একবারই মনে করেন যে একটা টেন্ডার দিলাম 2 লাখ টাকা, আর একবারে মেরামত করে নিয়ে চলে আসলাম, পরে যারা নর্মাল পরে সারা বছর ধরে ওই টাকা দিয়ে আমি করে, এতে কোনো অসুবিধা আছে? এটাই তোমার কথা, আবার বলো। আমি বললাম যে স্যার নর্মাল আমাদের আমরা যে প্র্যাকটিস করে যে গাড়ির টেন্ডার দিলাম 3000 থেকে টাকা নিয়ে নিলাম, এবার মিস্ত্রি দিয়ে সারা বছর ধরে সারালাম, এতে কোনো প্রবলেম আছে? আনঅফিসিয়াল প্রবলেম নাই। তুমি টাকা নিয়ে গেলে তুমি যখনই ভারতপক্ষে কোনোদিন কোনো ঠিকাদারের ক্যাশ টাকা নেবা না, এটা তোমাদের বড় ভাই হিসেবে আমার অ্যাডভাইস, ঠিক আছে? ভারতপক্ষে তুমি ঠিকাদারের কাছ থেকে কোনোদিন ক্যাশ টাকা নেবা না, কোনো কিছু তো খাবাই না, চাটা ক্যাশ টাকা তো বস্তই আসে না, ঠিক আছে? সেটা অফিসের কাজে হোক, তুমি তাকে বলে দেবা যে ভাই ও কাজ করছে, ওকে ওই টাকাটা আপনি দিয়ে দেন, বুঝতে পারছো? ওদের দিয়ে কাজ করাইলে তো স্যার একটু অসুবিধা হয়, গাছ কাটানো স্পেশালি ওদেরকে দিয়ে গাছ কাটালে দেখা যায় যে হয় না মন মতো। ওই তো ভাই লেবার তুমি নিবা, বিল দেওয়ার সময় বলবা ভাই এই যে আজকে লেবার 10টা আসছে, 10 জনকে বিল দেন 500 টাকা দিয়ে, তোমার সামনে বসায় 3000 টাকা টাইম, বুঝতে পারছো? জি স্যার। ভাই অনেক মেকানিজম আছে, সহজ রাস্তায় হাঁটো, আগের গুলো সব মাথা থেকে ডিলিট করো, বারবার বলতেছি আগে কি করছো ওগুলো সব ডিলিট করো, একদম শিফট ডিলিট, নতুন করে এই যে দেখাইলাম এইভাবে করবো, আর ইনভেট করো, ঠিক আছে? সব অপশনই আছে, বুঝতে পারছো? যে আমি তো কাজ করা এইরকম, আমি ওই যে ক্যাশ টাকা আরেকজনকে দেওয়া লাগে, টেবিল নিচে আরেকজনকে টেন্ডার দিচ্ছি ডায়মন্ড বাইকে ডাইকে বলি ভাই এই যে ওর কাছ থেকে টেবিল নিচে ওরে টাকা দেন 30,000, আমার সামনে টাকা দিয়ে নিয়ে চলে যায়, শেষ। টাকাটা তো আমার ধরা লাগলো না, লাগলো? আর দোকানে নিয়ে যায় ডায়মন্ড ব্যাংকে, নিয়ে যায় আমি দোকানে চয়েস করি কোন টেবিল কিনবো, এই টেবিল কিনবো, এত টাকা দেন নিয়ে চলে আসলাম, শেষ। বুঝতে পারছো? যেই ঠিকাদার ওই রকম রাজি হবে ওই ঠিকাদারকে আরেকটুতে নিবা, তাহলে নেওয়ার দরকার নাই, ঠিক আছে? মার্কেটে ভাই এইসব আরেকটু কাজ করার জন্য বহুত পাবলিক আছে, তোমরা যদি জিম্মি হয়ে থাকো তো আরেক দিয়েই করা লাগবে, তাহলে তো ভাই আর কিছু করার নাই আমার, এটা তোমাদের ব্যর্থতা। দেখ আর কি আছে বলো। আর কোনো কোশ্চেন আছে আজকের এই ক্লাস নিয়ে? ওই যে নামাজের সময় গেছে, 5টাও বেজে যাচ্ছে, নামাজের সময় চলে যাচ্ছে 5টার। আর কোনো কোশ্চেন থাকলে বলো। আর আমি অনেক আউট অফ ট্র্যাক কথা বললাম, সবাই যেহেতু আমাদের নেক্সট কোড, ঠিক আছে? আমরা সবাই সব কিছু জানি, ওগুলোকে মিস ইন্টারপ্রেট কেউ করো না, ঠিক আছে? তা করেন না, ঠিক আছে?
মানে এখানে আমি জানিও না কে কে ঢুকছে, ওই যে এনার্জি ডিসপেন্সের এসি স্যার ঢুকছে আমি তো জানিই না, ঠিক আছে? আর সারা না দিলে তো আমি বুঝতামও না। ফরিদুল স্যার দুপচাচিয়া থেকে ঢুকছে। হ্যাঁ, যেখান থেকে ঢুকুন, আমি এখানে কে কে ঢুকছে দেখি না। বুঝতে পারছো? তো এই জন্য বললাম যে কোনো কিছু মিস ইন্টারপ্রেট করো না, কারো নেগেটিভ বা কোনো কিছু করো না। এগুলো কাজ করতে গেলে যেহেতু আমরা সবাই কলিগ, ঠিক আছে, মানে এক্সাম্পলগুলো জিনিসগুলো সহজ হয়, বুঝছো না? মুস্তাফিজ ভাই আছে? মুস্তাফিজ ভাই ভাই আসি ভাই, ভাই শুনতে পাচ্ছেন? ভাই আপনার নামাজের দিন করাই দিচ্ছি ভাই, আর কিছু সমস্যা বলার নেই, নেই, আমি- অনেক কিছু বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আর না, না। জুনিয়র ড্রেস করে, কারণ ম্যাক্সিমাম এস্টেন ইঞ্জিনিয়ার তো সবাই ছোট ভাই, ওই হিসেবে জুনিয়র ড্রেস করে ক্লাস করা হয়। না ভাই সমস্যা নাই, আমি তো এটা দেখতেছি এখানে সিনিয়রের বেশি, আর আপনি তো আমাকে কিছু বলতেছেন না, ওভারঅল কথা বলতেছেন, সমস্যা নেই। এমদাদ ভাই আছে? আর ভাই হচ্ছে যে আমাদের আপনি ভাই অনেক আছি। দূর থেকে কথা বলতেছেন, আমরা অনেক কিছু শিখলাম, আরো হয়তো আমাদের কিছু টুকটাক সমস্যা হবে কাজ করতে গিয়ে, তখন আমরা ফোনে একটু যোগাযোগ করব। বললাম না পিপিআর জগৎ, রহমতুল্লাহ ভাই যদি আমাকে 1 মাস দেয় তাহলে আমি সারাদিন এরকম বগাইতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ জগৎ জিনিসগুলা মানুষ মনে করে সহজ, সহজ কেন? প্রতিবন্ধী ডিপার্টমেন্ট নাই, সবাই করতেছে, ঠিক আছে? মনে করে যে সহজ, কিন্তু করতে পা বললে তখন বুঝিনি সহজ না করি। সহজ না স্যার, সহজ হয়ে যাবে স্যার, কত কঠিন, মানে কি সহজ একবার। জানলে তো দপ্তরে প্রচুর হয়, কিন্তু আসলে আমরা নিজেরা কাজ করি না বলে এই ব্যাপারটা আমাদের সেভাবে জানা হয় না। একটু খালি চেঞ্জ ম্যানেজমেন্টে আসেন, এই বড় বাবু ছোট বাবু বাদ দেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মধ্যে থাকেন, আর এই কপি পেস্টটা ছাড়া দেন, একটা নিজেরা একটা করে নিজেরটা কপি পেস্ট করি, তাইলে আর ঝামেলা না। আমিও তো প্রকুরমেন্টে প্রথম এসে নিজে বানাইছি, টেস্ট ইঞ্জিনিয়ার আমরা নিই, এই আমাদেরটাই আমরা কপি পেস্ট করি, ঠিক আছে? জি স্যার, একবার করতে হবে, একবার। চলতেছে, এটাই হলো সমস্যা। মানে একই জিনিস তো বারবার করবো না, নিজেরা বানায় নিজেরটা কপি পেস্ট করবো, বারবার এডিট করবো, চেঞ্জ করবো। এমদাদ ভাই কিছু বলবেন? পুরসভা থেকে এক্সেন আসছে আগে না, ঠিক আছে, খুব ভালো হয়েছে, আজকে অনেক কনসেপ্ট ক্লিয়ার হলো আমাদের। তারপরে তো আমাদের শেষ সম্বলে আপনি আছেন, কারণ আপনি যেমন ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ এক্সেন আর কি, অনেকে তো জানে না সেটা। আমি যারা জুনিয়র আছে, আমি কিন্তু পল্লী বিদ্যুৎ, তবে আমার যেটা হলো যে একটু আরেকটু যদি শর্ট গাইডলাইন কিছু থাকে, যেমন আসলে অনেক স্ট্যান্ডার্ড ডকুমেন্ট অনেক বড় হয়, এগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো চেঞ্জ হবে, যেমন আমাদের পিসিসি থাকে, জেসিসি থাকে, এই অপশনগুলো যদি একটু শর্টকাট হয় তাহলে বোঝার জন্য সহজ। আসলে ওই ডকুমেন্টটা দেখে সবাই খেয়ে হারায় ফেলে, যে এখানে আসলে সময় পাওয়া যায় না। পিজি3 ডকুমেন্ট একদিন দেখাইলেই, এই দুইটার তো বুঝছেন, আর একটু ওটা, আর পিজি3 ডকুমেন্ট একদিন দেখাইলেই, ওটা নিয়ে দেখাইলে একদিন লাগবে, ওটা দেখাই কাউকে সময়টা নাই। রহমতুল্লাহ ভাই যদি 2-1 দিন টাইম দেয় তাহলে হয়তো দেখানো। কত লাখ টাকার তো স্যার আমাদের এসএনডিতে আসবে, 25 লাখ টাকার। ভাই আজীবন কি এসএনডিতেই থাকবা? তোমার ভিডিও বানা 1000 কোটি টাকা কি আজীবন এস্টেন ইঞ্জিনিয়ার থাকবা? সব কথাবার্তা বল, চিন্তা করবা ইউনিভার্সাল। আজকে তো প্রজেক্টে পোস্টিং হতে পারে, প্রজেক্টে পোস্টিং হলে তো টাকার মধ্যে হাবুডুবু খাবা, 1000 কোটি টাকার প্রজেক্ট, এখন তো লাখের মধ্যে আছে। গভর্নমেন্টে পোস্টিং হতে পারে, তখন কি করো? আস্তে আস্তে হবে। টাকাটা নাই, বুঝছো? জি স্যার, একটা পারলে তখন আস্তে আস্তে ওগুলো আর ইভলভ হয়ে যাবে অটোমেটিক্যালি। যাই হোক, আমরা মনে হয় শেষ করতে পারি তাহলে, ঠিক আছে? 5টা বেজে গেছে, কারো কিছু বলার থাকলে বলার তো থাকবেই। শেষ হওয়ার রহমতুল্লাহ ভাই আছে, ভাই আসলে আছে, অনেক ক্লাস বললো তো, বলতে তো আর কেউ কম ছাড়লো না আর কি, ঠিক আছে? আমিও বলছি আসলে সারাদিন তো আপনি বলাই দিল আর কি, হ্যাঁ, পয়সা মোটামুটি উসুল করাইছে আর কি আপনারা দিয়ে। এই কারণে কিন্তু আমি মানে ইচ্ছা করে অনেক কেমন ইন হাউস যে আমাদের চাই না বা ফ্যাকাল্টি আছে, ঠিক আছে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় যে খুব লং টাইম রাখলে এই যে প্রশ্ন উত্তরই হয় আর কি। যাই হোক, আশা করি যে আমাদের যারা পার্টিসিপেন্টস আছেন, হ্যাঁ, আজকে ভাই আসল হচ্ছে আমাদের এখানকার সাকসেস ফ্যাক্টরটা হচ্ছে এই যে দুইটা বিষয় কিন্তু আহসান ভাই বারবার বললো, যে এই যে গাড়ি আর গাছ কাটা, হ্যাঁ, এই দুইটা অন্তত আজকে আমরা প্রতি পয়েন্ট যদি আজকে থেকে করার চেষ্টা করি, আজকে যে আমরা 40 জন পার্টিসিপেন্টস আছি, হ্যাঁ, তাও আমরা মনে করবো যে অনেকটাই এচিভ, যদিও আমরা পিপিএ অনেক কিছুই ছিল আজকে। আর একটা বিষয় হচ্ছে যে এই ব্যাচটি কিন্তু আমরা ইতিপূর্বে গত মাসে টিজিপির উপর একটা প্রশিক্ষণে আমরা আহ্বান জানিয়েছিলাম কয়েকজন বাদে, ঠিক আছে? তো সো আমরা হার্ড কপি সফট কপি দুইটাই কিন্তু এখন আমরা ইউজ টু,
মানে প্রথম হচ্ছে যে একটা পলিসিগত ব্যাপার যে জানা নো হাউ, সেকেন্ড হচ্ছে এই জানাটাকে অ্যাকচুয়ালাইজ করার জন্য যে অটোমেশনের ব্যাপারটা, ওটাও আমরা ধরে নিচ্ছি যে এখন আমাদের নো হাউ কমপ্লিট, ঠিক আছে। এখন ইন প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের দেখার পালা যে আসলে আপনারা কতটুকু সেটাকে এক্সিকিউট করছেন আর কি, ঠিক আছে। তো সবশেষে আহসান ভাইকে অসংখ্য ধন্যবাদ, সারাদিন আপনি আমাদের সাথে সময় দিলেন ছিলেন। হ্যাঁ, স্যারের ট্রেনিং আমরা স্যারের ট্রেনিং থেকে যে তারাও আশা, আমি যতটুকু ইন্টারেক্ট বুঝলাম আর কি, যে এনজয় করেছেন আপনারা। হ্যাঁ, বাকি এখন ভাই পুরোটাই আপনাদের উপর, আপনাদের ক্যারিয়ার, আপনাদের প্রতিষ্ঠান, হ্যাঁ, একে ভালো করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর বাস্তব প্রয়োগটা, প্রায়োগিক দিকটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা আশাবাদ ব্যক্ত করছি যে এটা আপনারা পারবেন বাস্তবে প্রয়োগ করতে। আর আহসান ভাই তো নাম্বারও যেমন আছে আর তো টাইমও বলে দিল, রাত 8টা থেকে 1টা পর্যন্ত হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর আশা করি যে এই প্রকিউরমেন্ট রিলেটেড আমাদের যে কথাটা ছিল এটা হয়ে গেল। আমরা চেষ্টা করব এই ব্যাচটাকেই, হ্যাঁ, যে আমাদের স্টোর একটা ইনভেন্টরির ব্যাপারে, হ্যাঁ, কয়েকজনকে রাখা যায় কিনা, তাতে আশা করি যে আমাদের যে একেবারে ফুল সার্কেলটা কমপ্লিট হয়ে যাবে। ইজিপি, প্রকিউরমেন্ট এবং স্টোর এবং ইনভেন্টরি যে আমাদের যে ট্রেনিংটা আছে, সেটা আশা করি আগামী মাসে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে একটা মানে ক্যাপাস্টন কোর্স আর কি, একেবারে, হ্যাঁ, পুরোটাই স্টোর এন্ড ইনভেন্টরি, ইজিপি আর হচ্ছে আমার পিপিআর। কি কোর্স স্যার বললেন? সেই পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর অনুমতি দিলে এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, ইমরান, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। লিংকটা আমি অলরেডি স্যার সবাইকে জি স্যার পার্টিশনের উদ্দেশ্যে বলছি যে আপনাদের সবাইকে অলরেডি প্রশিক্ষণ ভাতা প্রদানের যে গ্রহণের একটা লিঙ্ক অলরেডি আমি এসএমএস করেছিলাম আপনাদেরকে, মানে এখানে চ্যাট করে দিয়েছিলাম এবং মেইল করেছি। অনুগ্রহ করবো 6 তারিখের মধ্যেই এটাকে ফিল আপ করে দেবেন। অনেকেই ইতিমধ্যে ফিল আপ করেছেন দেখলাম, তো এই জন্য মতো ফিল আপ করেছেন। আর বাকি যারা ফিল আপ করেন নাই, অনুগ্রহ করে 6 তারিখের মধ্যে ফিল আপ করবেন। 6 তারিখ পরে লিঙ্কটা বন্ধ হয়ে যাবে, তখন আর ফিল আপ করতে পারবেন না। ভিডিওটা একটু আমাদের ইমেইলে দিয়ে দিলে আমাদের কিছু উপকার হতো আর কি। রেকর্ডিং ভিডিও যদি দিতেন ভালো হতো। স্যার এই বিষয়ে যদি কিছু স্যার বলেন স্যার। পেয়ে গেছেন ইমরুল, মোটামুটি অ্যানাউন্সমেন্ট শেষ তো না? জি স্যার, আমার শেষ। আচ্ছা, ঠিক আছে। যা তোরে বাবা, যা তো জ্বালাস না।